আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আজকে? সব কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো গতদিন একটা ম্যাথে আমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তো আজকে ভাবলাম ওই ম্যাথটা দিয়ে ক্লিয়ার করার মাধ্যমে আজকে ক্লাস আমরা শুরু করব। এই ম্যাথটা হচ্ছে অসমতা অধ্যায়ের উপর। তো গতদিন হচ্ছে যে ম্যাথটা আমি লিখছিলাম, সেইখানে আমার একটু টাইপিং এ উল্টো পাল্টা হয়ে গেছিল। আমি একটু কিছু চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু আমার টাইপিং এর সময় সেটার করতে মনে ছিল না। কিন্তু আমি প্রশ্ন যে উত্তরটা করলাম ওই দিন, সেটা ছিল চেঞ্জের সাপেক্ষে, ওই জন্য একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল। সো আজকে আমরা এই যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, সেটা তার একটা সিনোনিম ম্যাথ, ওই টাইপের একটি ম্যাথ। তাহলে শুরু করা যাক আজকে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে, তো এখানে বলা হচ্ছে নাসার নাসার রেডিও মার্স কে, রেডিও মার্স একটা মহাকাশযান। একে মহাকাশ গবেষণার জন্য পাঠানো হলো। মহাকাশে গমন করা মাত্রই যানটির বেগ পৃথিবীর অর্ধেক হয়ে গেল, পৃথিবীর বেগের অর্ধেক আর কি। যানটি যখন মঙ্গলে যায়, তখন M3 থেকে M4 অঞ্চলে, মানে মঙ্গলের এক একটা অঞ্চলকে M1 M2 এইভাবে বিভক্ত করা হয়েছে। তো M3 থেকে M4 অঞ্চলে পাঠানো হলে অঞ্চলদ্বয়ের দূরত্ব এত পাওয়া যায়। তো এখন বলা হচ্ছে যে চলার পথে মহাকাশযান ঘর্ষণজনিত কারণে প্রতি ঘন্টায় 250 কিলোমিটার বাধার সম্মুখীন হলে M3 থেকে M4 অঞ্চলে যাওয়ার পথে প্রয়োজনীয় সময় কত। এখন এখানে একটা তথ্য মিসিং হয়ে গেছে। সে তথ্যটা হলো যে এখানে একটা পৃথিবীতে মহাকাশযানের বেগটা কত, সেটা দেয়া হয়নি। সেটা পৃথিবীতে মহাকাশযানের বেগ হবে হলো, পৃথিবীতে বেগ কত ছিল, 2000 কিলোমিটার পার আওয়ার। তো এখন এই ম্যাথের মোটামুটি একটা সামারি। তো আমরা ম্যাথে যাই। এখন বলছে যে আমাদের নাসার যখন মহাকাশে গমন করে, তখন যানটির বেগ পৃথিবীর বেগের অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের কি মহাকাশের যখন যাবে, তখন আমরা এটা আলাদাভাবে বের করি, যে ভি অফ কত, এটা দিলাম রেডিও মাস RM/। এটার বেগ পৃথিবীর অর্ধেক। তার মানে অর্ধেক যদি করি আমরা, ভি অফ আর্থ ইকুয়াল টু হাফ ইন্টু 2000। এটা মেনলি আমাদের, এটা সামারাইজ করা এটা। তো আমরা এবার মেন ম্যাথে যাই। তো এখন আমাদের বলা হচ্ছে যে M23 থেকে M24 অঞ্চলে যাবে। তাহলে আমরা এখানে M23 থেকে M24 যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কত, তাহলে এটার বেগ কত আসছে, 1000 কিলোমিটার পার আওয়ারে এটা যাচ্ছে। তো এবার এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, যে প্রতি ঘন্টায় 250 কিলোমিটার বাধার সম্মুখীন হয়। এখন প্রতি ঘন্টায় 200 কিলোমিটার বাধার সম্মুখীন হওয়া মানে কি, ওইটা প্রতি ঘন্টায় এত কিলোমিটার বাধার সম্মুখীন হচ্ছে, মানে ওটা বেগ, ওটার বিরুদ্ধে বাধার সম্মুখীন হচ্ছে, মানে প্লেনটা এদিকে যাচ্ছে, ওটার বাধা বাধা যাচ্ছে ঘর্ষণজনিত কারণে এত, মানে 250 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা কি, এটা গতিপথের বিপরীতে, গতিপথের বিপরীতে 250 কিলোমিটার পার আওয়ার একটা
একটা বেগ বাধা তৈরি হচ্ছে। তো এখন বলা হচ্ছে যে প্রশ্ন আমাদের কি বলছে, M23 থেকে M24 যাওয়ার প্রয়োজনীয় সময়। এখন প্রিভিয়াস যে কোয়েশ্চেনটাই কনফিউশন লাগছিল, ওখানে আসি যে ওখানে বলছিল মেবি আহ উড্ডয়নের ক্ষেত্রে উড্ডয়নের সময় হচ্ছে উড্ডয়নের প্রয়োজনীয় সময়। এখন উড্ডয়নের প্রয়োজনীয় সময় দুইটা বিষয় বোঝায়, যে উড্ডয়নের সময়টাকে নির্দেশ করে এক, আর নয়তো হচ্ছে পুরোপুরি যাত্রা পথেরটা নির্দেশ করে। এখন আমি গতদিনে যে ম্যাথটা করাইছিলাম ওখানে হচ্ছে যাত্রা পথেরটা বিবেচনা ছিল না, এটা জাস্ট ছিল হচ্ছে উড্ডয়নের ক্ষেত্রে সময়টা, ওই জন্য শুধু আমি অ্যাকচুয়াল ম্যাথ অ্যাকচুয়াল বেগটা নিয়ে কাজ করছিলাম আর কি। তো যাই হোক, ওই প্রসেসটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলি। এখন তাহলে আমাদের এখানে বলছে যে এইটা এইদিকে 1000 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর এটা তার বিপরীতে 250 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাধা তৈরি করছে। তাহলে আমাদের কি হচ্ছে, ভি অফ অ্যাকচুয়াল মানে হচ্ছে এটা এক্স্যাক্টলি কত বেগে যাচ্ছে। এটা হচ্ছে ভি অফ অ্যাকচুয়াল কি হবে, এটা এদিকে এটা এদিকে, তার মানে বিপরীত দিকে। তার মানে 1000 - 250 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 750 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের নাসার হচ্ছে রেডিউমাস 2022 সালের যে মহাকাশ যান, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বেগ। এখন একটা কথা আছে যে গতিপথের বেগটা কত, মানে প্লেনটা যখন যাচ্ছে, প্লেন বলছি কেন, মহাকাশ যানটা যখন যাচ্ছে এইদিকে নির্দিষ্ট একটা দিকে, তখন তার একটা তো হচ্ছে ডিরেকশনাল বেগ আছে, ডিরেকশনাল ভেলোসিটি যাকে বলে, মানে ওইদিকে যাচ্ছে, ওটা একটা জেনারেল প্রসিডিউর আর কি। তো এখন গতিপথের বেগ যদি আমরা বলি, ভি অফ ডিরেকশনাল, তো এখানে কত দেওয়া রয়েছে, এখানে আমাদের দূরত্বটা কত, 1800 কিলোমিটার। 1800 ভাগ টি, শর্টকাটে বলে দিলাম যে ডি ইকুয়াল টু ভিটি, এই সূত্র থেকে ওটা আসছে আর কি। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যেই পথেই যাই, একটা মহাকাশযান যখন একটি নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে, সেটার বেগ কিন্তু কখনোই যে তার হচ্ছে অ্যাকচুয়াল বেগ তার চাইতে বেশি হইতে পারবে না। কারণ কি, ওটা যখন একদিকে যাবে তখন আর ওইটার যে অ্যাকচুয়াল বেগ, ওইটাতে অ্যাকচুয়াল বেগের সাপেক্ষেই তো সেটা বিবেচিত হবে আর কি, তাই না? তো এখন আমরা শর্তমতে বলতে পারি যে, শর্তমতে ভি অফ ডিরেকশন হয় সমান, নয়তো হচ্ছে কোনটি ছোট হবে, ভি অফ অ্যাকচুয়ালের ছোট। ঠিক আছে না? তো আমাদের এখানে ভি অফ ডিরেকশনাল কত রয়েছে, 1800, নিচে টি, আর এটা হচ্ছে ভি অফ ডিরেকশন কত ওখানে পাইছি আমরা, 750 কিলোমিটার পার আওয়ার। তো এখন যদি এটা আমরা হচ্ছে উম, পক্ষান্তর করি, তাহলে আমাদের কি আসছে, আলটিমেটলি টি এর মান হচ্ছে 2.4 আওয়ার আসছে। তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, যে যখন আবার বলি যে প্লেনটা যখন এটার দিকে যাচ্ছে, আর বাতাসটা বা হচ্ছে ঘর্ষণ জনিত যে বল বা বাধা, সেটা যখন এটার বিপরীতে আসছে, আমরা কিন্তু বাধাটা কিন্তু আসলে বল হিসেবে প্রযুক্ত হয়, কিন্তু এখানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে বিবেচনা করছি, আর নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে বলে এটা বলো বেগে পরিণত হয়েছে আর কি। তো যখন এইদিকে যাচ্ছে প্লেন আর এইদিকে হচ্ছে বাধা, সুতরাং কি হচ্ছে বিপরীতমুখী, তাই এটা আমরা বিয়োগ করছি, এটাকে আপেক্ষিক বেগের তত্ত্ব বলা হয় আর কি। আপেক্ষিক বেগের তত্ত্বের সাথে তোমরা এটা প্রমাণ করতে পারো। তো এই হচ্ছে আমাদের যখন বিপরীত দিকে যাচ্ছে তখন আমাদের সময় এটা আসছে। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী একই অঙ্ক, ওই উদ্দীপকটা একই। এখন জাস্ট বলা হচ্ছে যে চলার দিক বরাবর ঘন্টায় 250 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 250 কিলোমিটার বেগে মহাজাগতিক বায়ু প্রবাহিত হলে M23 থেকে M24 যাওয়ার পথে প্রয়োজনীয় সময় কত। তার মানে একই বিষয়, যে আমরা এদিকে যাব হচ্ছে, এটা M24, আমরা একই প্রশ্নটা দুই ভাগে ভাগ করছি আর কি। M23
এখন আমাদের বলছে আমাদের কিন্তু বেগটা কিন্তু প্লেনের যে বেগ ওটা কিন্তু 1000 কিলোমিটার পার আওয়ারেই কিন্তু আসছে এদিকে, ঠিক আছে। আর এখানে কি বলছে যে মহাজাগতিক বায়ুটাও একই দিকে, এই যে চলার দিক বরাবর, তার মানে একই দিকে যাচ্ছে, একই দিকে কত 250 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি আর কি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি অফ অ্যাকচুয়াল কত হবে? এটা হচ্ছে দুইটা একই দিকে যাচ্ছে, তার মানে দুইটা একই দিকে, একটা প্লেন যদি হচ্ছে তোমার এই দিকে যায় এবং একই সাথে যদি বায়ু প্রবাহিত একই দিকে হয়, তাহলে কি প্লেন একটা এক্সট্রা সুবিধা পাচ্ছে, যে প্লেন কিন্তু একই দিক বরাবর যে বেগে যাচ্ছে বায়ু প্রবাহের কারণে সে কিন্তু আরো বেগে চলে যেতে পারবে আর কি, প্লেন না মহাকাশ যান আর কি। তো এখানে 1000 কিলোমিটার পার আওয়ার প্লাস 250 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কত? 1250। তো একইভাবে আমাদের শর্ত মতে কি ভি অফ ডিরেকশনাল ইজ ইকুয়াল টু, মানে সরি, হয় গ্রেটার দেন নতলে তাহলে কত ভি অফ অ্যাকচুয়ালের সমান অথবা ভি অফ অ্যাকচুয়ালের চাইতে ছোট হবে। তো এখানে কি একই প্রসেস, 1800 ভাগ টি ইকুয়াল এখানে কত 1250। এখানে টিটা আলটিমেটলি কত আসছে? টি আসছে হচ্ছে ভাগ করলে 1.44 আওয়ার। তো এইটা হচ্ছে আমাদের গতদিনের যে কনফিউশন লাগছিল। সরি, আমি আবার সরি বলছি যে ওই ম্যাথটা আমি টাইপিং মিস্টেক ছিল, আর আমি যে প্রসেসটা আমার মাথার মধ্যেই ছিল ওইটার সাপেক্ষে উত্তর করে দিচ্ছিলাম, তো ওই কারণে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তো এই ম্যাথটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে গতদিনের সাপেক্ষে। তো আমরা আবার প্রথমে আমরা আজকে আমাদের মেইন টপিক যেটা সেটাই চলে যাই। তো আমাদের হচ্ছে আজকে যে অধ্যায় সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে একটা অধ্যায়ের যে ফুল সামারিটা হতে পারে, তো সেটা আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি যে আজকে যে এখানে 10 থেকে 12টা ম্যাথ করা আছে আর কি, সেই 10 থেকে 12টা ম্যাথের টাইপ আই হোপ যে নট অনলি এসএসসির আমার মনে হয় যে মোটামুটি সম্পূর্ণটাই কভার করতে পারবে। আর যদি হচ্ছে এইচএসসি সাপেক্ষে তুলনা করা হয়, তাহলে এইচএসসি দ্বিপদী বিস্তৃতির অংশটা আর কি, এটা দিয়ে মেনলি 70% ওভার ক্রস করা যাবে আর কি। তো আমরা না কথা বাড়াই মেন ক্লাসে প্রবেশ করি। তো এই দেখো, যে এখানে বলা হচ্ছে যে ও এখানে একটা কথা বলি যে এই আমার এখানে দ্বিপদী বিস্তৃতি বানানটা ল্যাপটপে লেখা যাচ্ছিল না আর কি, তো বিস্তৃতি বানানটা সব জায়গায় এমন হয়ে রয়েছে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কি, বিস্তৃতি বানানটা সব জায়গায় এমনই আছে। তো বিষয়টাকে শুরু করি। তো এখানে আমরা দ্বিপদী বিস্তৃতি যদি বোঝার চেষ্টা করি, দ্বিপদী বিস্তৃতি বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে হচ্ছে দ্বিপদী রাশিটা কি আসলে। তো এই দেখো, আমরা যখন একটা দ্বিপদী বিস্তৃতি প্রকাশ করতে চাই, তার একটা আছে যে এখানে একটা পদ থাকে, যে এক্স একটা পদ, ওয়াই একটা পদ, এখানে ওয়ান একটা পদ, এ একটা পদ, এখানে স্কোয়ার এ স্কোয়ার একটা পদ, বি স্কোয়ার একটা পদ। তো আমরা যখন কি, আমরা যখন হচ্ছে একটি দ্বিপদী বিস্তৃতি সম্বলিত একটি অংশকে মাত্রা ব্যতীত প্রকাশ করবো, এই ব্যাপার এখানে যেমন এই যে মাত্রা রয়েছে, মাত্রা থাকলে আমরা বলতে পারবো দ্বিপদী বিস্তৃতি। তখন এটা ভাইভাতে প্রশ্ন আসতে পারে যে দ্বিপদী বিস্তৃতি আর দ্বিপদী রাশির মধ্যে তোমরা পার্থক্যটা অ্যাকচুয়ালি কি বোঝো। সেখানে এটা বলতে পারো যে হচ্ছে দ্বিপদী রাশির ক্ষেত্রে এটা আমরা পাওয়ার আকারে হচ্ছে বিবেচনা করব না, কিন্তু দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে এখানে আমাদের অবশ্যই পাওয়ার থাকা দরকার। এখানে তোমরা বলতে পারো এখানে পাওয়ার অন রয়েছে, এটা তো জেনারেল ফর্মে, তাই না? তবে পাওয়ার মেনলি হচ্ছে একের অধিক হতে হবে, এইটা আসলে নির্দেশ করে। তো এখানে আমরা বলি যে এখানে আমরা জেনারেল কিছু এক্সপ্লেনেশন রয়েছে দ্বিপদী বিস্তৃতির, যে এখানে আমরা যখন দ্বিপদী বিস্তৃতি তাকে হচ্ছে যখন এটা হচ্ছে আমাদের একটি দ্বিপদী বিস্তৃতি, এর ক্ষেত্রে পদ সংখ্যা হবে অলওয়েজ, যেটা হচ্ছে পাওয়ার থাকবে তার চাইতে এক যোগ হবে। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এটা অবশ্যই এনটা অলওয়েজ বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখানে এনটা কি, এনটা তুমি হচ্ছে 1 2
3 4 ডট ডট ডট। এটা তোমরা আকারে বলতে পারো। এখন আরেকটা হচ্ছে এমসিকিউ এর জন্য যে এক্স এর ঘাত 0 থেকে বৃদ্ধি পেয়েছে, মানে এগুলো আর কি যে বহুপদীতে পড়ে, যে এক্স এর ঘাত 0 থেকে বৃদ্ধি পেতে পেতে এন পর্যন্ত পৌঁছাবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর কি। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি সেটা একটু তোমাদের একটা জেনারেল আর একটা ফরম্যাট যেটা জানো তোমরা, তারপর আরেকটা দেখা। এখানে তোমরা মেন কারণটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো আমরা যখন n ইকুয়াল টু 0 ধরবো, ঠিক না, n ইকুয়াল টু যখন 0 ধরবো তখন আমরা এখানে 1 লিখে দেবো। এখানে আমরা 1 লিখি। তারপর n ইকুয়াল টু যখন 0, সরি 1, তখন এই 1টাকে আমরা ত্রিভুজ আকারে পরিব্যক্ত করতে করতে এই 1 দুইটা ভাগ হয়ে গেল। n ইকুয়াল টু যখন হচ্ছে আমরা 2 লিখবো, এটা 1 1, আর মাঝখানে এটা কি হবে, মানে তোমরা দুইটা যোগফল আসবে আর কি, 2। তার মানে এখানে আমরা লিখি 1 1 1 2 1। আবার n ইকুয়াল টু 2 3 1, এর কত 3 3 1। n ইকুয়াল টু 4 1 4 6 4 1। আবার এখানে লিখে দিই 1 3 3 1 1 4 6 4 1। এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। এখন আমাদের বসে কি এখানে প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে, প্রশ্ন না ঠিক, হচ্ছে এই অংশটা কি বলে দিয়েছে যে এইটার বিস্তৃতির সহগের ক্ষেত্রে, মানে আমাদের এটার সাপেক্ষে এখন বিবেচনা করতে হবে। তো আমরা যখন প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা যখন এই আকারে প্রকাশ করব, তখন আমাদের একটা ফরম্যাট মেনটেন করতে হবে। তো আমরা কি করব, জাস্ট প্রথমে আমরা কি লিখবো, এখানে আমরা 1টা লিখে রাখবো। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে পরবর্তীতে আমরা এটা শর্টকাটে করব। তো 1, এখানে আমরা প্লাস দিলাম, আর একটা 1, ঠিক আছে, সরি সরি 1 দিচ্ছি কেন এখানে, এটা হচ্ছে আমাদের n ধরলাম। এই জায়গায় আমরা n ইকুয়াল টু আমরা কত ধরবো, 4 ধরি। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1, মানে এখানে কি বলেছে যে আমরা যখন যেটা ধরবো আর কি, সেটার চাইতে আমাদের একটা পদ বেশি হবে। তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা, আর এই যে 5টা পদ। তার মানে আমাদের পাওয়ার যা তার চাইতে পদ সংখ্যা একটু বেশি হবে। তো এখানে এবার কি, আমাদের দেখো এখানে একটা জিনিস আমাদের লিখে রাখা ভালো, যে এখানে 1টা কি, 1টা হচ্ছে পূর্ব পদ, আর এক্সটা কি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে দ্বিতীয় পদ বা পর পদ আর কি। এখন আমাদের প্রথম পদের ক্ষেত্রে কি হয়, দ্বিপদী বিস্তৃতির প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে যখন প্রথম পদ থাকে, প্রথম পদের হচ্ছে পাওয়ার কমতে থাকে, মানে সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে 0 পাওয়ারে চলে আসে, পাওয়ার কমবে। আর দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় পদের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বাড়বে, ঠিক আছে না। এবার এখানে দেখি আমাদের এখানে প্রথম পদটা কি, প্রথম পদ কিন্তু 1। তাহলে আমরা প্রথমে ইনটু কি করব, 1 টু দি পাওয়ার, এখানে 4 দিতে, 1 টু দি পাওয়ার 4 সর্বোচ্চ পাওয়ার, প্লাস এক্স টু দি পাওয়ার 0। কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে বাড়বে, 0 থেকে মেনলি কিন্তু সব শুরু হবে, 0তে যে শেষ হবে। তো সরি, আবার সেই ভুল করে ফেলছি এখানে, এখানে 1 লিখে রাখছি শর্টকাট, সরি। তো এখানে কি আসবে, এখানে হচ্ছে 4 আসবে, এখানে 6, আবার 4, আবার 1। তোমার পাওয়ার যা আসবে, পাওয়ারের সাপেক্ষে তোমাদের ত্রিভুজ বিধিটা যেই বিষয়টা এখানে এসে দাঁড়াবে সেটা তোমরা আবার লিখবা। তো এখানে আমাদের কি হচ্ছে, প্রথম পদের পাওয়ার কমবে আস্তে আস্তে, তাহলে প্রথম পদটা এখানে কি হবে, 1 টু দি পাওয়ার 3। যদি লেখার দরকার নেই, তারপর একটা জেনারেল ফরম্যাট তো বুঝে রাখা ভালো। দ্বিতীয় পদের পাওয়ার বাড়বে, তো এখানে আমাদের 0 ছিল, 0 থেকে 1 হবে, ঠিক না। তারপর এখানে 6 আসবে, তো আবার ইন্টু 1 টু দি পাওয়ার 2 আসলো, আর এক্স স্কোয়ার হয়ে গেল, এক্স এর পাওয়ার একটা বাড়লো।
তারপর আবার 1 1 টু দি পাওয়ার 4 হলো, আর এক্স এর পাওয়ার আরেকটা কমলো, আবার এখানে 1 টু দি পাওয়ার 5, আর এক্স এর পাওয়ার 0 হয়ে গেল। তাহলে আমাদের জেনারেলি কি হচ্ছে দেখো, এখানে 4 লিখলাম কেন, এখানে 4 3 2 1 টু দি পাওয়ার 0 1। এখানে দেখো, তো এটা বোঝানোর মেন কারণটা দেখো, তোমরা মনে করছো জানা জিনিস বুঝে লাভ কি? এখন তুমি যখন এখানে জাস্ট তো 1 আর এক্স থাকবে না, এটা তিন অনেক নাম্বার কঠিন। বোর্ডে হ্যাঁ হ্যাঁ, তিন বলো নাম্বার বলো। পদে x টু দি পাওয়ার 3 হবে। 4 নাম্বার পদে। 4 নাম্বার পদ, ও সরি সরি, আচ্ছা টু, আচ্ছা মুছে একবার ঠিক করি। x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 4। তো কি হচ্ছে, প্রথম পদের পাওয়ারটা ধীরে ধীরে কমছে, যে হাইয়েস্ট পদ থেকে 0-তে নেমে আসছে, আর দ্বিতীয় পদের কি হচ্ছে, যে লোয়েস্ট পদ থেকে, অর্থাৎ লোয়েস্ট পাওয়ার থেকে, লোয়েস্ট পাওয়ারটা কি 0 থেকে হাইয়েস্ট পাওয়ারের দিকে যাচ্ছে। এই হচ্ছে বেসিক একটা তত্ত্ব। তো আমরা এখানে আবার আসি, যে হচ্ছে এটা কি আগে ছিল, এই দেখো 1 1 এর ক্ষেত্রে তো আমাদের পাওয়ারের কোনো চেঞ্জ নাই আর কি। তো আমরা 1টাকে জাস্ট ফিক্স রাখলাম একদিকে। তো এখন 1-এর জায়গায় আমরা কিন্তু এখানে আনছি কি, এ, এটার ক্ষেত্রে তো চেঞ্জ হবে। তো এটার সাপেক্ষে আমরা এখন বিবেচনা করব। তো একইভাবে এখানে এন, আর এখানে ত্রিভুজের, প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে, তো আমরা n = 0, n = 1, n = 2, n = 3। আচ্ছা আমরা একটু বেশি নিই বল, n = 4 নিই, n = 5। তো আমরা তো n = 3 পর্যন্ত সবাই জানি, যে এখানে কি হবে, 1 3 3 1। আমরা উপরের গুলা লিখছি না আর কি, বুঝে নিই। তো এখানে কি, আবার এখানে 4 এর ক্ষেত্রে কি আছে, 1 4 6 4 1। 5 এর ক্ষেত্রে কি আসছে, 1 5 10 10 5 1। এখন দেখো যে আমরা কি বললাম, প্রথম পদের পাওয়ার হাইস্ট থেকে লোয়েস্টে যাবে, অর্থাৎ প্রথম পদের পাওয়ার কি হবে, কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ারটা কি হবে, লোয়েস্ট থেকে হাইস্টে যাবে। তো এখানে প্লাস না মাইনাস বোঝা যাচ্ছে না। এখন আমরা কি হবে, আমরা সেই অনুপাতে আবার সাজাই এখানে এই সাইডে। তো আমাদের কি আছে, এইচ প্লাস, এখানে আমরা 5 ধরছি আর কি নিজেদের সুবিধার্থে। তো আমরা কি 1 নিলাম, প্লাস 5, প্লাস হচ্ছে 10, প্লাস তারপর আবার 10, প্লাস তারপর হচ্ছে আবার 5, প্লাস তারপর হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা ওইটার সাপেক্ষে আবার বিবেচনা করব। তো এখানে কি আমাদের হচ্ছে প্রথম পদের পাওয়ারটা আমরা কি করব, যে আমরা প্রথম পদের পাওয়ারটা হচ্ছে আমাদের হাইস্ট থাকবে। তো এখানে কি আমাদের প্রথম পদেরটা কি, এখানে আমরা 5 নিয়েছি তাই 5 টু, আমাদের প্রথম দ্বিতীয় পদের পাওয়ারটা লোয়েস্ট, তার মানে কি 0, আমরা 0 সাপেক্ষে সব কল্পনা করব। এবার এখানে কি হচ্ছে, প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে আমাদের কমতে থাকবে, তার মানে এখানে 4 আসবে, এখানে 3, এখানে 2, এখানে 1, আর এখানে a⁴ একইভাবে যখন আমরা এক্স এর পাওয়ার কিভাবে আস্তে আস্তে বাড়বে, এখানে 1 হচ্ছে, 0 থেকে 1 গেল, তারপর হচ্ছে 2, হচ্ছে 3, হচ্ছে 4, আলটিমেটলি x⁵ তো আমরা এখানে কি করব, যে যখন হচ্ছে আমাদের আলটিমেট ফরম্যাটটা আসছে এই সূত্রে, আমরা কিভাবে লিখবো, যে a⁵ প্লাস হচ্ছে 5 ইন্টু a⁴ x প্লাস 10
a to the power 3 x square plus 10 a to the power a square x cube plus 5 a x to the power 4 আলটিমেটলি x to the power 5। তার মানে প্রথম পদটা দেখো সব মুক্ত, জাস্ট হচ্ছে প্রথম পদের হাইয়েস্ট পাওয়ার, আর হচ্ছে লাস্ট পদটা দেখো তৃতীয় পদে হাইয়েস্ট পাওয়ার, তাছাড়া আর কিছু নেই। তো আমরা এখন চলে যাই এখন কম্বিনেশনের ক্ষেত্রে আসি। কম্বিনেশনটা একটা দেখো, আমরা দুইটা ভাগে ভাগ করি ম্যাথে এটা সিকোয়েন্সকে, যে একটা কম্বিনেশন একটা পারমুটেশন। এখন পারমুটেশন বিষয়টা হচ্ছে আমাদের এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে লাগে না, আমাদের দরকার কম্বিনেশন। তো কম্বিনেশনটা কি? কম্বিনেশন, আমরা কম্বিনেশন বোঝার আগে আমরা একটু আগে ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করি। তো ধরো আমরা যখন 3 ফ্যাক্টোরিয়াল লিখি, সেটা মেনলি আমরা কি বুঝাই? 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এইগুলা। তো আমরা যখন 5c বা হচ্ছে যে কোনো একটা সংখ্যা 5 6 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 3। এটা আমি আজকে এইভাবেই লিখবো বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাকে আমরা কি বলি? যে সি ফর হচ্ছে, মনে রাখবা যে সি ফর কিন্তু কম্বিনেশন হয়। অনেকে হচ্ছে মানে অঙ্ক করার ক্ষেত্রে আমরা সবাই খেয়াল রাখি, কিন্তু আসলে বোঝার চেষ্টা করি সিটা আসলে কেন আসছে। এই সিটা হচ্ছে কম্বিনেশন। তো আমাদের এটা জেনারেল ফরম্যাটে যদি বলি যে আমাদের এই 5 6 3, এইটা বলতে আসলে কি বোঝায়? তো আমরা এখানে তো জানি যে ফাইভটাকে আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারি, কিন্তু আমাদের থ্রিটা জেনারেলি মানে সহজভাবে বোঝার ক্ষেত্রে বলি যা, আমাদের এই তিনটা বোঝায় যে 5কে আমরা 3 বার গুণ করবো আর কি, যে ব্যাকওয়ার্ড গুণ 3 বার হবে, অর্থাৎ 3 পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকবে। আর এই থ্রিটা কি? থ্রি হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 পর্যন্ত যাবে, এটা হচ্ছে বোঝায়। আমাদের এটা 10 আসে আর কি। আচ্ছা, জেনারেল একটা ধারণা আর কি। আবার আমরা যদি 5 3 4 বলি এখানে, তো আমরা এখানে বলতে পারি যে 5কে আমরা কি করবো? 4 বার নিয়ে যাবো। 5 ব্যাকওয়ার্ড গুণ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, যদি 1 রাখেন আর একটা সেম বিষয়। আর এখানে কি? এটা হচ্ছে ফরওয়ার্ড গুণ হবে 4 পর্যন্ত, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো আলটিমেটলি কি থাকছে এখানে? 5। একইভাবে এই দেখো, এখন এইটা দুইটা থেকে তো আমাদের একটা সূত্র দাঁড় হয়, তাই না? তো সূত্রটা আমাদের কি দাঁড় হচ্ছে? যে আমরা যদি ধরো 5 বা 4 তো আমাদের সবসময় থাকবে না, আমরা ধরো এন নিলাম, উপরের এই হচ্ছে এই 5টাকে আমরা এন ধরলাম, আর 4টাকে হচ্ছে আমরা আর হিসেবে কল্পনা করলাম। তো তখন আমরা সূত্রের ক্ষেত্রে কি করব? এনটাকে আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল করবো ফার্স্টে। এই সূত্রটা মনে রাখবো, আমাদের ম্যাথের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আমরা হচ্ছে ফার্স্টে কি করব? এনটাকে ফ্যাক্টোরিয়াল করব, তারপরে কি এর নিচের পদটাকে ফ্যাক্টোরিয়াল করব, তারপরে এন মাইনাস, মানে এটা তো হাইস্ট, এটা তো বড়, এন মাইনাস আরটাকে ফ্যাক্টোরিয়াল করব। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এন গ্রেটার দেন আর হবে, অবশ্যই তাই হয় সব ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের একটা জেনারেল আইডিয়া ক্রিয়েট করাই নিয়ে। এখন প্রশ্ন, এটা হচ্ছে মজার প্রশ্ন, যে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে 1 ফ্যাক্টোরিয়াল অন হয়, আর হচ্ছে তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কেন অন হয়? এখানে কি তোমরা কি দুইজন আসো ক্লাসে আর কি লাইভ দেখছো, তাদের কি হচ্ছে এই বিষয়টা কোন সময় আইডিয়া হয়েছে 0 ফ্যাক্টোরিয়াল কেন হচ্ছে 1 হয়? বলতে পারবা? এটা দুই ভাবে প্রমাণ করা যায় আর কি। এখন আমি জানি অ্যাটলিস্ট দুই ভাবে প্রমাণ করা নিয়ে। তোমরা কি কেউ জানো 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হয়? ইয়েস অর নো, সমস্যা নেই, বলতে পারো, এটা কোনো ব্যাপার না। বলো বলো। এক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল আর এন এর মান যদি আর এর মান যদি এক ফেলাই ওই জায়গায় ভাইয়া উপরে হ্যাঁ ওয়ান হ্যাঁ, বাই। বুঝতে পারছি তোমার, হ্যাঁ লজিক ঠিক আছে, হ্যাঁ ধরে ফেলেছি। তুমি বলছো দুইটাই যদি এন হয়, আমরা দুইটা যদি এন আকারে ধরে নিই, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ পাওয়ারটা হলো -0 এসে যায়। এক্স্যাক্টলি ওইটা ভাবে হয়। আরেকটা প্রসেস দেখাচ্ছে, এটা একটু ভালোভাবে খেয়াল রাখলে বুঝতে পারবা। যে ধরো আমরা এখানে কি নিচ্ছি? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ঠিক না? তারপরে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হয়? 4 ইন্টু 3 ইন্টু
2 into 1, একইভাবে 3 factorial, 2 factorial, 1 factorial versus 0 factorial। আচ্ছা, আমাদের এটা বের করবো এক্স্যাক্টলি এটা কত হয়। তো দেখো, তুমি যখন 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে 4 ফ্যাক্টোরিয়ালের ভাগ দিবা, তখন তুমি কত পাবা? দেখো, এটা এই সবগুলো বাদ হয়ে যাবে, আলটিমেটলি থাকবে কিন্তু 5। একইভাবে তুমি যখন এই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে 3 ফ্যাক্টোরিয়ালের ভাগ দিবা, তখন তুমি পাবা হচ্ছে 4। আবার একইভাবে দেখো, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে 2 দিয়ে ভাগ দিলে তুমি পাবা 3। তো কি হচ্ছে এখানে, বেসমেন্টটা বুঝতে পারছো যে তুমি যখন এটা থেকে এটা ভাগ দিচ্ছ, তুমি পাচ্ছ 5, আর এটা থেকে এটা যখন ভাগ দিচ্ছ তুমি পাচ্ছ 4, এটা থেকে এটা যখন ভাগ দিচ্ছ তুমি পাচ্ছ হচ্ছে 3, এইটা থেকে এটা যখন ভাগ দিচ্ছ তুমি পাচ্ছ হচ্ছে 2। তো এটা জেনারেলি বুঝে দেখো যে তুমি যখন এইটা থেকে এটা কিন্তু একটা ধারা হিসেবে আসছে, দেখো এটা হচ্ছে একটা ক্রমানুপাতিক ধারা হিসেবে আসছে। তো তুমি এইটা দিয়ে যখন এটা ভাগ দিবা, তাহলে তুমি অবশ্যই 4, 5, 4, 3, 2 আলটিমেটলি অনেক কিন্তু পাবা। তো আমরা যখন কি করব, যে 1 ফ্যাক্টোরিয়াল ভাগ 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমাদের কত আসছে, 1। তো আমাদের এখান থেকে তো আমরা বলতেই পারছি যে 0 ফ্যাক্টোরিয়াল, আমরা পক্ষান্তর করে এটা এখানে উঠাই দিই, ওটা নামাই দিই, তাহলে কিন্তু 1ই আসে, ঠিক না? এটা কিন্তু আমরা এভাবে প্রমাণ করতে পারি। তারপর আবার তুমি যে বললে যে সূত্রর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারি। কিভাবে? যে হচ্ছে এটা এন, আমরা যদি এখানে ধরো কি ধরবো, একটা নির্দিষ্ট সংখ্যা ধরি এন সি এন। তো এখানে আমরা কি হবে, যে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, আর এর জায়গায় তো এন লিখছি, আর তো এন মাইনাস আর, আর এর ক্ষেত্রে এখানে এন, এই হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি আমরা জানি যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল ভাই কোনো কিছু 5 ফ্যাক্টোরিয়াল 5 হলেও এটা কিন্তু 1 হয়। এন ফ্যাক্টোরিয়াল, সরি, এন কম্বিনেশন এন হলেও 1 হবে, এখানে কম্বিনেশন ভুল বললাম আমি, সরি। তো এখানে 1 আলটিমেটলি এই দুইটা কেটে যাবে, তো এখানে কি থাকছে, 1 ভাগ 0 ফ্যাক্টোরিয়াল। তো দেখো, এখান থেকে কিন্তু প্রমাণ করতে পারো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1ই হয়। তো এটা একটা মজার বিষয়, যে দেখা একটা ভালো মনে করলাম, ওই জন্য দেখালাম। তো এবার হচ্ছে আসি আমরা হচ্ছে কম্বিনেশনের হচ্ছে আমরা যে বাইনোমিয়াল এক্সটেনশন করছি, দ্বিপদী বিস্তৃতি, এটার হচ্ছে আসল সূত্র আকারে আমরা এটা কিভাবে করবো আর। তো আমরা যখন দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির জেনারেল সূত্র, এখান থেকে আমরা প্রতিপাদন করতে পারি যে আমাদের কে এটা কি বোঝা জানো, এটা সামেশন। সামেশন আমাদের 0 থেকে শুরু হবে, কে এর মান আমাদের 0 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে। তো আমরা সেভাবেই করি। তো আমাদের ফার্স্টে কি, এন কম্বিনেশন 0, তাহলে আমাদের এক্স এর মান এখানে কি হবে, এক্স এর মান হাইয়েস্ট। একইভাবে ওই প্যাসকেলের সূত্রে যা নিয়ম, এখানেও সেই নিয়মটা, যে আমাদের এক্স এর হাইয়েস্ট পদ, মানে হাইয়েস্ট পাওয়ার আর কি। তো এখানে কি, এন, আর হচ্ছে এ এর লোয়েস্ট পাওয়ার, তার মানে লোয়েস্ট পাওয়ার কি 0 প্লাস এন 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এ এর পাওয়ার 1 বাড়লো, প্লাস পিছনে বেশি সময় নষ্ট করার দরকার নেই, দাঁড়াও, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, পাওয়ার একটা করে কমবে আর এটা পাওয়ার এক করে বাড়বে। তো আলটিমেটলি এটা কি হবে শেষে, যে প্লাস, যে তোমার এন সি এন, এটা যখন আসবে তখন এক সময় কি হবে, এক্স এর পাওয়ার কমতে কমতে এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে, আর এটার পাওয়ার বাড়তে বাড়তে এটার পাওয়ার হচ্ছে এন এর সমান হয়ে যাবে। তো আলটিমেট সূত্রটা আমাদের কি এসে দাঁড়াবে, দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এ প্লাস n into n minus 1 into 1 into 2, মানে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো আর কি, into x to the power n minus 2 into x স্কয়ার প্লাস। একইভাবে এখন থেকে আরেকটা পদ্ধতি তোমরা,
x to n minus 1, n minus 2, 1 into 2 into 3, নিচে লিখছি একটু বুঝে নিও, যে হচ্ছে x to the power n minus 2, আর হলো এখানে কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, 3, আর এটার পাওয়ার এক বাড়বে, কিউ প্লাস ডট 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 প্লাস a to the power n। এটা হচ্ছে আমাদের জেনারেল সূত্র। তো আমরা সূত্রের পিছনে না যাই, এটা একটু বুঝি আবার। এটা হচ্ছে বলছে হচ্ছে যে এই বিস্তৃতির আর প্লাস ওয়ান তম পদ টি প্লাস টি আর প্লাস ওয়ান এর সহগ এলসিআর হলে এবং আর প্লাস ওয়ান তম পদ হলো এইটা। এখন এটা আমরা কি বুঝছি, ধরো আমাদের এখানে কি বলছে, যে আমাদের ধরো এইটা দেওয়া আছে আর কি, টু দি পাওয়ার 7 ধরো আছে। এখন আমাদের বলছে এখানে চতুর্থ পদটা আমাদের নির্দিষ্ট বের করতে হবে, চতুর্থ পদ ধরে নাও। এখন চতুর্থ পদ আমরা কি বলবো, যে এটা হচ্ছে আমাদের T4 হচ্ছে চতুর্থ পদ। তো আমাদের টি, আমাদের কি আর প্লাস ওয়ান আকারে আমাদের প্রকাশ করতে হবে এখানে। তাহলে দেখো এটা হচ্ছে টি, আমরা কি লিখবো 3+1, আর এইটা কিন্তু হচ্ছে আর। আমরা যখনই কোনো ম্যাথ করব, আমাদের চতুর্থ পদ যদি বলে, আমরা কেন হচ্ছে এক করে মাইনাস কম নিই, আর এর মান কেন আমাদের হচ্ছে চতুর্থ পদ বললে আমরা 3 নিই, পঞ্চম পদ বললে আমরা 4 নিই, তার মেইন কারণ হচ্ছে এইটাই। তো আমাদের এটা ভালোভাবে মনে রাখতে হবে যে যখন আমাদের হচ্ছে এখানে চতুর্থ পদ হিসেবে লিখি, যে আমরা চতুর্থ পদ যখন বলবে, চতুর্থ পদে আর এর মান কখনো 4 হবে না, এটার মান, আর এর মান অলওয়েজ বি 3, মানে এক করে কম হবে। তো আমরা যদি এই সাপেক্ষে বলি যে এইটার চতুর্থ পদটা, তাহলে কি হবে দেখো, যে এখানে টি 3+1, এইটার সাপেক্ষে এটা এখানে, এইটা এখানে আনি। তো এখানে আমাদের কি আসছে, যে আমাদের এখানে 7 রয়েছে আমাদের পাওয়ার, আর এখানে আমাদের চতুর্থ পদ বের করছে, তাহলে কি এখানে 3 নেবো আমরা, 3, আচ্ছা আর, তার মানে এই হচ্ছে 3। এই সূত্রটা এখানে বসাচ্ছি আর কি, যে n ইকুয়াল টু 7, আর ইকুয়াল টু 3, এক্স এর পাওয়ার কি হবে n মাইনাস আর, তার মানে এখানে এক্স আছে, এক্স এর পাওয়ার আমরা কি করবো 7 n মাইনাস আর ইকুয়াল টু 3 ইনটু ওয়াই টু দি পাওয়ার আর, আর এর মান হচ্ছে এখানে 3। তাহলে এখানে আলটিমেটলি আমরা কত পাবো, 35 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউ। বুঝা গেল? তো এই যে আমাদের হচ্ছে এই সূত্রটা, এই যে বার্নোমিয়াল এক্সটেনশনের এই সূত্র, আর হচ্ছে এই সূত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট আজকে বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে। আর একটা একটু অ্যাডভান্স বিষয়, যে এই বিষয়টা হচ্ছে বুঝে রাখা ভালো, যে তুমি যখন দেখবা তোমার এখানে, এটা একটু অ্যাডভান্স, যে তোমার এখানে এই ধরো বিস্তৃতি তোমার দিয়ে আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এখন বলছি এন ইকুয়াল টু জোড় সংখ্যা হলে, তার মানে এন ইকুয়াল টু জোড় সংখ্যা বলতে কি, এন ইকুয়াল টু এখানে ধরা হচ্ছে 2, 4, 6, 8 হলে কি হচ্ছে, এদের মধ্যপদ থাকবে একটা। কারণ কি, মধ্যপদ যখন পদ সংখ্যা হচ্ছে জোড়, পাওয়ার যখন হচ্ছে জোড়, তাহলে কি আমাদের পদ সংখ্যা একটা বেড়ে যাবে। 7 ধরো, যদি পাওয়ারে যদি 6 থাকে, পদ সংখ্যা 7, এখন তো মাঝখানে একটাই থাকবে তাহলে মধ্যপদ। আর এবং এটি কিভাবে আমরা নির্ণয় করব, এইটার মাধ্যমে। ঠিক আছে? তো আমাদের মধ্যপদের একটা আমাদের সূত্র আছে। তো মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই সূত্রটা ব্যবহার করতে পারি কি, আমাদের পাওয়ার যা থাকবে, ধরলাম পাওয়ার হচ্ছে এন আছে, আর এখানে আমাদের মধ্যপদটা থাকবে হচ্ছে n/2, আমরা সেইভাবে নির্ণয় করবো n কম্বিনেশন n/2 ইন্টু এক্স টু দি পাওয়ার n-n/2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার n/2। এটা হচ্ছে আমাদের সূত্র। এই দেখো, এই যে এখানে যে সাধারণ পদের, এই যে এখানে সাধারণ পদের যে সূত্রটা আসলো না, ওখান থেকে মেইনলি আসছে যে এই জোড় সংখ্যার ক্ষেত্রে এই মধ্য পদের সূত্রটা, এখানে জাস্ট আর এর ক্ষেত্রে কি হলো, n/2 হয়ে গেল। পার্থক্য এইটাই, যে আমরা মধ্যপদ এইভাবে নির্ণয় করতে পারি। আর এখানে দেখো যে তোমাদের দেয়া আছে যে যখন n ইকুয়াল টু জোড় সংখ্যা হবে, তখন মধ্যপদ হবে দুইটি, ঠিক না?
তো তোমার যখন দেখবা পাওয়ার যদি 7 থাকে, তার আমাদের পদ সংখ্যা 2টা হয়ে যাচ্ছে, কিন্তু সরি পদ সংখ্যা কিন্তু 8টা হয়ে যাচ্ছে, পাওয়ার 7, পদ সংখ্যা হচ্ছে 8টা। তাহলে আমার যখন 8টা হবে, তাহলে আমাদের কি তৃতীয় পদের পরে কি চতুর্থ পদ আর পঞ্চম পদ কিন্তু মাঝখানে পড়ে যাচ্ছে 2টা। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে মধ্যপদ হবে 2টি, এবং এগুলো হচ্ছে একটা হবে এটা, আর অন্যটি হবে এটা, অর্থাৎ 2টা হবে। তো এখানে মধ্যপদ হবে, এটা মধ্যপদের সহগ। এটা আমাদের বেশি ডিপে যাব না বলে আমি হচ্ছে মধ্যপদের নির্ণয় দেখালাম না, এখানে মধ্যপদের সহগ পর্যন্ত আমরা দেখবো। সহগ বলতে কি, ধরো এই যে সহগ বলতে এইটা বোঝাচ্ছে যে এখানে ধরো এইটা দেয়া আছে, এই 35 কিন্তু এই দুইটার সহগ কিন্তু, এই হচ্ছে সহগ। এখন এটা সহগ কি হবে, যখন এই যে প্রথম পদের সহগ, প্রথম পদ বলতে এইটা, এটা হচ্ছে প্রথম, আর এইটা হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম পদের সহগ কি হবে, n ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1/2 n-1 ফ্যাক্টোরিয়াল, একইভাবে 1/2 n+1 ফ্যাক্টোরিয়াল। একইভাবে দ্বিতীয় পদের সহগ কিন্তু সেমই আসবে। দেখো তোমরা যখন এই যে আমরা একটু আগে যাই, প্যাসকেলের সূত্রে দেখো, এখানে আমাদের পাওয়ার কিন্তু মেজর, এই যে 5, এখানে আমাদের মধ্যপদ কিন্তু এই দুইটা আসছে, দুইটার পাওয়ারই কিন্তু দুইটার সহগে কিন্তু সেম, এখানে কিন্তু 10 কিন্তু, সে একই বিষয় ওই জায়গায় হবে। যে দেখো এখানেও একই হবে, just এখানে n ফ্যাক্টোরিয়াল হাফ n-1 প্লাস 1। এটা কি ক্লিয়ার হয়েছে যারা দেখছো ক্লাসটা আর কি, ক্লিয়ার? বলো আমার। হ্যাঁ দাদা। আচ্ছা, থ্যাংক ইউ। জটিল হয়ে গেলে আমাকে বলে দিও, আমি আবার চেষ্টা করবো বোঝানোর জন্য। গতদিন ওইটা যখন ওই কনফিউশন ক্রিয়েট হয়েছিল, এত লজ্জা লাগছিল সত্যি কথা বলতে গেলে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই অঙ্কটা তোমাদের কাছে এখন দুধ ভাত লাগার কথা, তোমাদের আগে থেকে দুধ ভাত লাগবে, আর এখন তো আবার সবে মাত্র ক্লাস করলে। তো এখানে বলছে যে বিস্তৃত, আগেই বলছে যে আমাদের হচ্ছে ল্যাপটপে হচ্ছে বিস্তৃতির ক্ষেত্রে এই জায়গাটা আমি একটু লিখতে পারা যাচ্ছিল না, ওই জন্য বিস্তৃতি সব জায়গায় বিস্তৃত লেখা বা বিস্তৃতি লেখা সব জায়গায় এমনই আছে। তো আমাদের এখানে কি বলছে যে প্যাসকেলের সূত্র ব্যবহার করে এটাকে হচ্ছে বিস্তৃত করো। তো আমরা কি করব এখন, আমাদের n=, দেখুন 0 1, n=1 হলে কত, 1 1, n=2 হলে 1 2 1, আমাদের 5 রয়েছে পাওয়ার, তাই তো? তাহলে আমরা আর এখানে লিখছি না, একটু বুঝে নিও যে এখানে আমাদের লিখতে গেলে আর জায়গা থাকবে না। 3 3 1, এটা কত আসছে, 3 4 6 4 1, এটা 1 5 10 10 5 1, এটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে n=5। তো কি এখন আমরা হচ্ছে এটা বিস্তৃত করব, বিস্তৃত করলে কি হচ্ছে টু দি পাওয়ার 5 আসছে। তাহলে আমরা কি ফার্স্টে এই পদগুলো সব বসাই দেব, 5 প্লাস 10 প্লাস হচ্ছে এখানে আবার 10 প্লাস 5 প্লাস 1। তো এখানে আমাদের কি হচ্ছে, ফার্স্টে 1 এর পাওয়ার যেহেতু লাগছে না, সুতরাং আমরা 1 এর পাওয়ার দিচ্ছি না। তাহলে কি আমাদের এক্স টু দি পাওয়ার, সরি -3x এর পাওয়ার কি হলো, সর্বনিম্ন 0। তার মানে আবার এবার কি, এটা হচ্ছে পাওয়ার 1 থাকবে, এটা আস্তে আস্তে জাস্ট বাড়বে। তো এখানে কি হচ্ছে, যে হচ্ছে পাওয়ার হচ্ছে 0 থেকে, দ্বিতীয় পদের পাওয়ার কথা কি ছিল, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে সর্বনিম্ন থেকে, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ যে থামবে। তো তাই হলো। তো আমরা এখন আসল উত্তর লিখে দিই, আসল লাইনটা একবারে উত্তরটা, যে 1 মাইনাস
15x প্লাস 90x² তারপর হচ্ছে মাইনাস 270x³ তারপর মাইনাসের পরে এখানে হচ্ছে প্লাস আসবে আবার প্লাস 405 x⁴ মাইনাস 243 x⁵। তো ক্যালকুলেশন যদি একবার হচ্ছে আমার ক্যালকুলেশনটা এখানে প্রসেস তো ঠিক আছে তোমরা দাদা বুঝতে তাই দ্বিতীয় না? পদে -15 হবে। ও সরি, হ্যাঁ 15 থ্যাংক ইউ। এখন এই যে যে এটা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো যে প্রসেসটা যদি ক্যালকুলেশন মিস্টেক হয়, মনে করো এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, ওই হিসাবে তোমরা একটু নিজেরা ঠিক করে নিও, যদি এখানে তো থাকতে পারে টাইপিং করার ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে যেতে পারে। তো আমরা পরবর্তী মেসেজ যাই। এটা তো এটা একই যে হচ্ছে আমরা প্রথমে যে দেখো করছিলাম এখানে, যে হচ্ছে এইটার ক্ষেত্রে এটার হচ্ছে যে আমাদের হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বিধি দিয়ে যা করছিলাম এটা সেটাই, জাস্ট হচ্ছে এখানে ওখানে আমাদের কি ছিল যে ওখানে ছিল এক্স প্লাস এ টু দি পাওয়ার 5, আর এখানে হচ্ছে আসলো কি, এখানে আসলো হচ্ছে x-5 x-1। তো আমরা এটা কি করব যে একইভাবে করা যায়, সুতরাং আমরা একইভাবে একই অঙ্কের পিছনে বেশি টাইম নষ্ট করবো না, এটা তোমাদের জন্য এইভাবে থাক, তোমরা করে নিও। আমরা যে পরবর্তী ম্যাথ, এটা একটা ভালো ম্যাথ, যে বলছে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এটাকে হচ্ছে বিস্তৃত করো এবং এর কোন মানের জন্য এর সহগ হচ্ছে তৃতীয় পদের, সরি, এর কোন মানের জন্য এর তৃতীয় পদের সহগ হচ্ছে 84 হবে। তো আমরা তাই করি যে আমাদের এখানে সপ্তম আচ্ছা এক্স পাওয়ার হচ্ছে 7 পর্যন্ত আমাদের এটার কি করতে হবে, বিস্তৃতি করতে হবে। তাহলে আমরা একবারে এক সাইডে থেকে করতে ছোট করে শুরু করি 1 1, এটা হচ্ছে তাহলে কি 1 2 1 1 3 3। আচ্ছা, তো এটা কিন্তু হচ্ছে আমাদের n ইকুয়াল টু 7, অর্থাৎ n এর সপ্তম পাওয়ার পর্যন্ত হচ্ছে আমাদের যেটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র করলে হবে সেইটার একটা মান হচ্ছে এখানে দেওয়া হলো একবারে এইটা। তো আমরা এখানে কি করব, যে আমাদের এটারে হচ্ছে বলছে যে এর কোন মানের জন্য এর তৃতীয় পদের সহগ 84 হবে, তাহলে আমরা বিস্তৃত করি আগে। এটা তো বুঝতেই পারছো যে এক সাইডে রয়েছে, সুতরাং আমাদের কি হবে 1 গেল, তারপর মাইনাস প্লাস লিখি 8x⁴ আসলো, তারপর হচ্ছে 21 মাইনাস x⁴ মানে x² প্লাস 35 মাইনাস x³ প্লাস হচ্ছে 35 মাইনাস ax⁴। আচ্ছা পরবর্তী গুলো আর গেলাম না, বুঝতে তো পারছো বিস্তৃতিটা কেমন। তো আলটিমেটলি আমাদের কেমন আসছে বিস্তৃতিটা, যে -7x প্লাস হচ্ছে 21 a² মাইনাস 35 a³ প্লাস আবার হচ্ছে 35 এমন থাক। এখন দেখো বসে হচ্ছে আমার এর কোন মানের জন্য তৃতীয় পদের সহগ 84 হবে। এখন তৃতীয় পদটা কোনটা সেটা তো আমাদের বুঝতে হবে। তো আমাদের তৃতীয় পদটা এখানে 1 2, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ, ঠিক না? এর কোন মানের জন্য
এ এর মান নিতে হবে কোন মানের জন্য? তৃতীয় পদের সহগ। তার মানে সহগটা কি এখানে আমাদের শর্ত মতে? সহগটা কি এখানে? এক্স স্কোয়ারের সাথে আমাদের সহগটা কি আছে? যে 20 on a স্কোয়ার, এটা কিন্তু আমাদের সহগ। এটা কিসের সমান হবে? 84 সমান, ঠিক না? হচ্ছে তৃতীয় পদের সহগ 84 হবে, মানে এটার মান আমাদের 84 সমান হবে। তাহলে আমরা যদি এটাকে 84 কে 21 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের আলটিমেটলি থাকছে a² = 4। আর এখানে a এর মান থাকবে +-2। অবশ্যই প্লাস মাইনাস দিবা এখানে, কারণ ম্যাথের হচ্ছে প্রজেকশনের ক্ষেত্রে তুমি তো বলতে পারছো না যে আসলে কোনটা হবে, প্লাস হবে না মাইনাস হবে। কারণ এ দেখো, এখানে আলটিমেটলি a² হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস কেও তুমি যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে কত হচ্ছে? 4। আবার হচ্ছে প্লাস কে স্কোয়ার করলেও 4, সুতরাং এখানে দুইটাই কিন্তু ভ্যালিড মান। আমাদের ম্যাথটা গেল। হচ্ছে পরবর্তী ম্যাথে আসি। এটাও একই একই সূত্র দিয়ে করি ডিরেক্ট। এটাকে এখানে বলিনি প্যাসকেলে, তাহলে আমরা সূত্র দিয়ে করি এটা। পাঁচ রয়েছে আমাদের, পাওয়ার কিন্তু 5। তাহলে এখানে কি হবে? প্রথম পদের পাওয়ার হাইয়েস্ট, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে লোয়েস্ট। ওয়ান, তো আমাদের আলটিমেটলি এটাকে যখন আমরা বিস্তৃত করলাম সূত্র দিয়ে, তো এটা তোমরা তো বুঝতেই পারছো, না করানোই ভালো ছিল, তারপরে দেখা দিলাম। তাহলে আমাদের আলটিমেটলি কি আসছে? যে -5x প্লাস হচ্ছে 10/x মাইনাস 10/x⁴ প্লাস 5/x⁷ মাইনাস 1/x⁴। আচ্ছা, এই দেখো, তো তোমাদের বলে রাখা ভালো যে যখন দেখবা, যখন আমাদের সূত্র কোন সূত্র দিয়ে করো না প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে করো এমন কিছু বলে দিবে না, তখন আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি। যখন দেখবা এই আমাদের এই এই পদটা হচ্ছে 1 থাকবে, আর এই পদটা হচ্ছে জেনারেলি এরকম 1/সামথিং থাকবে না, আর পাওয়ারটা ধরো হচ্ছে 6 বা 7 পর্যন্ত থাকলেই প্যাসকেলের সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় দেখবা, এই সূত্র এই বসানোর চাইতে। হ্যাঁ বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ভাইয়া আপনার নটরডেমের পরীক্ষায় তো আপনার এত বিস্তৃতির মাধ্যমে যদি সূত্র লিখতে হয়, তাহলে হ্যাঁ মানে হ্যাঁ, এটা সূত্রের মাধ্যমে যদি বিস্তৃতি লিখতে হয়, সো ওইখানের জন্য যদি এমসিকিউ আসে তাহলে তো একটা আনসার, কিন্তু যদি এসএকিউ আসে, শর্ট কোয়েশ্চেন আসে, ওইখানের জন্য তো 2 লাইনের মতন জায়গা ফিক্স থাকে। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ, এখন এত বড় অঙ্ককে আমরা কিভাবে 2 লাইনের মধ্যে করব? এই দেখো, এখন প্রসেসটা হলো যে তুমি কিন্তু দুইটা লাইন এখানে দেখো, আমাদের এখানে কয়টা লাইন লাগছে একটু খেয়াল করো তুমি, এখানেও কিন্তু দুইটা লাইন লাগছে। আ- তুমি দেখো যে এখানে আমরা করছি, এখানে হয়তো বোর্ডে করছি কিন্তু বড় লাগছে, কিন্তু এটা কিন্তু দুইটা লাইনই শেষ। আবার তুমি একবারে তুমি যদি যদি ক্যালকুলেটারে বসাই যে 5C1, এটা কিন্তু তুমি যদি ক্যালকুলেটারে একবারে বসায় নিতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে 5C0, 5C1, 5C2, 5C3, এই এক্সেট্রা এগুলো কিন্তু লেখা লাগছে না, ঠিক না? তুমি কিন্তু একবারে এইটার সাথে এটা পাওয়ার আকারে গুণ করে কিন্তু লিখে দিতে পারছো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আর জেনারেলি এই অঙ্কগুলো থাকে না, এগুলো তোমাদের একটু কনসেপ্ট যাতে আর একটু বিল্ড আপ থাকে। তোমাদের কেমন টাইপের অঙ্ক থাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। পরবর্তীতে আসছে, যেমন এখনই দেখাই। যে হচ্ছে ধরো
এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে খুব মানে অঙ্ক এইগুলো থাকবে যে এইগুলো একটু ক্রিটিক্যালি তোমাদের মনে হতে পারে বড়, কিন্তু ক্রিটিক্যালি এগুলো অনেক শর্টকাটে সলভ করা যায়। বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর ক্লিয়ার হয়েছে না আর কোন প্রশ্ন আছে বলো? আরেকটা ভাইয়া, এটা টপিক রিলেটেড, টপিক ছাড়া প্রশ্ন ছিল আপনার। হ্যাঁ বলো। ওইখানে কি ভাইয়া 991 ক্যালকুলেটরটা ইউজ করা যাবে? 991 MS না জি, ইএস? মানে 991 যেটা আছে আর কি 991 ES+ পর্যন্ত আমি দেখছিলাম হচ্ছে আমাদের টাইমে ইউজ করা গেছিল, বুঝলে? আমার ওই সময় ছিল হচ্ছে আমি 100 MS নিয়ে গেছিলাম, মানে যাতে রিস্ক অ্যাভয়েড করার জন্য। যে বলছিল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, এই বছর কি নির্দেশনা দেবে এটা তো এখনো পর্যন্ত শিওর না। তবে আমাদের বেলায় যখন ছিল ক্যালকুলেটর ইউজ করা যাবে, আমি 100 MS নিয়ে গেছিলাম। তো ওইটা ছিল আমার একটা ভুল, যে আমার সামনে যে হচ্ছে বসছিল তারে দেখছিলাম যে সে তার কাছে ছিল হচ্ছে 991 ES, যে সাদা রঙের যে ক্যালকুলেটরটা আর কি। ওই কারণে আমি দেখবো গতদিন তোমাদের যে ম্যাথ গুলা দেখাইছিলাম যে 991 EX, ওইটা তো আর একটু আপডেটেড ওখান থেকে। তো আমার মনে হয় না যে হচ্ছে 100 MS এ সীমাবদ্ধ রাখবে, কারণ ওই বছর যদি করোনার মধ্যে যদি ওইটা ইউজ করার একটা সিম্বলিক রিজন থাকে, তো এবার থাকবে না কেন? ওয়াই নট, তাই না? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই আমরা। তো আমাদের এটা বলা হচ্ছে, এটা বইয়ের ম্যাথ, যে এই বিস্তৃতিটাকে আমরা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো এবং বিস্তৃতির মাধ্যমে এটা হচ্ছে সংখ্যা, এটা সংখ্যাটি নির্ণয় করো, এই সংখ্যাটি নির্ণয় করো এবং তা মূলক কিনা সেটা যাচাই করো। এটা একটু এক্সট্রা অ্যাড করা হয়েছে আর কি, এই অংশটা। হ্যাঁ, তো আমরা ম্যাথটা শুরু করি। তো এখন আমাদের এটা বলা হচ্ছে যে এটাকে হচ্ছে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তো এ তো আর করার কোনো দরকার নেই, জাস্ট অ্যান্সারটা আমি দেখে দেখে বসাই দিচ্ছি আর কি। তো মাইনাস হচ্ছে 128 মাইনাস, আচ্ছা গেল। এখন আমাদের এটা হচ্ছে, এটা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। এখন হচ্ছে বিস্তৃতির মাধ্যমে এই সংখ্যাটি নির্ণয় করো। এখন এটা আমরা তো এই চতুর্থ পদ পর্যন্ত করলামই, এখন আমাদের এটা কি, এটার পাওয়ার দেওয়া রয়েছে 7, এখানে পাওয়ার 7, তার মানে আমরা শর্ত মতে কি বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু এটা। তো আলটিমেটলি আমাদের পাওয়ার তো বাদ হয়ে যাচ্ছে উভয় পাশে, কারণ হচ্ছে এখানে প্লাস মাইনাস আসার সুযোগ নেই, কারণ এখানে পাওয়ারটা কি রয়েছে, পাওয়ারটা বেজোড় সংখ্যা। তো এখানে আলটিমেটলি আমাদের কি আসছে, যে এক্স এর মানটা এখানে আসছে হচ্ছে 0.01। তো এখন বলছে এই সংখ্যাটাকে হচ্ছে সংখ্যাটা নির্ণয় করো বিস্তৃতির মাধ্যমে। তাহলে আমাদের এটা এখানে আমরা এক দিই। তো আমরা এক্স ইকুয়াল টু 0.01, এটা কি করব, 1 নম্বরে বসাবো। তো বসালে কি হবে, যে 2 মাইনাস কত আসছে, 0.01 7। আচ্ছা, এখন দেখো, এখন এখানে আমাদের আলটিমেটলি উত্তরটা কত আসছে। এখানে উত্তরটা হচ্ছে আমাদের যদি ক্যালকুলেট করি, এখানে কিন্তু ডিরেক্ট বসাই দিলে কিন্তু ক্যালকুলেশন হয়ে যায়, যে এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে বসানোর দরকার হয় না। কারণ কি, এখানে দেখো চতুর্থ পদ পর্যন্ত তুমি কিন্তু করছো, কিন্তু এখানে কিন্তু আমাদের সপ্তম পদ পর্যন্ত করলে কিন্তু এখানে অ্যাকুরেট যে ভ্যালুটা সেটা আসবে, কিন্তু আমরা কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু সেটা পাবো না। তো আমাদের এখানে অ্যাকুরেট ভ্যালুটা কত, এখানে আমি ফুলটুকুই লিখবো, 125.7767 3 2 সরি 302। এখন আমায় বলো যে এই সংখ্যাটা তোমাদের মতে কি মনে হচ্ছে, এটা কি মূলদ নাকি অমূলদ? যে কোনো একজন বলো, ভুল হলেও অমূলক। ঠিক। অমূলদ। আর কেউ? আরেকজন বলতে হবে। 5 জন আছো, ইনক্লুডিং মি 5 জন। আরেকজন বলো, এটা কি তোমাদের কি মনে হচ্ছে, এটা কি অমূলদ নাকি মূলদ?
সরি ভাই, মূলত হবে। তো মূলত আরেকজন, দুইজনই বললে নাকি? আচ্ছা গেল না, একই জন বললে একটা এক একই মূলদ জন্য ভাই। অমূলদ। ও ও, আচ্ছা এটা হচ্ছে মূলদই হবে, কেননা একটু বুঝাই দিই যে তুমি এই অংশটাকে এটা একটা আলাদা পেজ অ্যাড করে এখানে, যে তুমি দাঁড়াও, আমি একটু করে এটা কাগজ। তো আমরা এখানে কি বলছি যে এই অংশটা যে টু, এই তোমাদের মানে এখানে বোর্ডে একটু হাত সরাও কাইন্ডলি। এখানে কি তোমাদের তোমাদের কারোর স্ক্রিনের উপর হাত করে আছে, ওই কারণে আমি লেখা যাচ্ছে না, যে একটু মুছে দাও এটা। আচ্ছা, হ্যাঁ। তো এখন এখানে কি বলছে যে 2 - 0.01 ভাগ 2, ঠিক না? এখন এটাকে তুমি যদি লেখো আর কি, এটাকে এখানে উঠে দিবা 4 মাইনাস এত, তাহলে আলটিমেটলি কি থাকবে জানো? যে তোমার এখানে দেখবা যে ভাগ করে দেখবা ক্যালকুলেশনে 9399 ভাগ 200 এটা থাকবে, ঠিক না? এখন এটা পাওয়ার হয়েছে 7, এটার পাওয়ারও 7 হয়ে যাবে। তো এটা দেখো, তুমি কিন্তু এটাকে কিন্তু লব ও হর পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারছো। এখানে যদি তুমি 399 কে যদি টু দি পাওয়ার 7 দাও, তাহলে এটা যে ভ্যালু, একটা বড় একটা ভ্যালু পাবা, কিন্তু সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার 200 কেও যদি হচ্ছে পাওয়ার 7 পাওয়ার দিয়ে করা হয়, তাহলে সেখানেও যেটা পাওয়া সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু হিউজ একটা মান আসবে ক্যালকুলেটারে, ওই যদি পয়েন্ট সামথিং দিয়ে টু দি পাওয়ার দিয়ে একটা ক্যালকুলেট করে দেবে। কিন্তু আলটিমেটলি এটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা হিসেবে দেখতে পারি, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এটা বলতে পারি যে এটা অবশ্যই মূলদ হবে। বুঝা গেল বিষয়টা কেন মূলদ হচ্ছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা ম্যাথ আমাদের। এখানে বলা হচ্ছে কি এক্স বর্জিত পদ, এই দেখো এটা তোমরা যখন করতাম এই অঙ্কটা, টু দি পাওয়ার হচ্ছে এখানে বলো পাওয়ারে 10 আছে। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করতে, এখানে দেখো এখানে কিন্তু পাওয়ারে আমার এখানে কিন্তু 2 রয়েছে, এখানে কিন্তু 3, ঠিক না? আমাদের কিন্তু পাওয়ারও সেম নেই, কিন্তু আমরা বলে একবার ওই যে বিস্তৃতি করা বাদে কেউ কি এটা করতে পারবা যে কিভাবে আমরা এক্স বর্জিত পদটা বের করব? এটা হার্ড হয়ে যায় কিন্তু, বুঝতে পারছো বিষয়টা? তো টেন এখানে বাই ক্ষেত্রে আমরা বলো। এখানে ওই যে শর্টকাট একটা আছে টি আর হ্যাঁ এন আর হ্যাঁ, প্লাস ওয়ান ওখানে তম আমরা পদ হ্যাঁ দিয়ে। এখানে আমরা ওই যে সাধারণ হচ্ছে যে সাধারণ পদ বের করার সূত্র, ওইটা থেকে আমরা একবারে বের করতে পারি। তো আমাদের হুম। ফার্স্টে কি জানতে হবে যে ঠিক, যে আমাদের যখন আমরা কি করব এক্স বর্জিত পদটা আমরা বের করব, তখন আমাদের এক্স এর পাওয়ার কি হতে হবে? 0। 0 হতে হবে, হ্যাঁ এক্স। তো আমরা সেই অনুযায়ী আগাবো। এখন আমাদের ধরলাম, আমরা ধরে নিই, আমরা ধরি আর প্লাস অনতম পদটা কি হবে? এটা হচ্ছে এক্স বর্জিত পদ, ধরে নিলাম। তো আমাদের কি, এখন আমরা সেই ফর্মেটে আগাবো। আমরা ধরলাম ওই পদটা এত ইজ ইকুয়াল টু, এখানে কি আমার পাওয়ার হচ্ছে 10, নিচে আর আসবে, তারপরে কি প্রথম পদ টু দি পাওয়ার কত, 10 মাইনাস আর, তার মানে হচ্ছে এন মাইনাস আর, ওই যে সাধারণ সূত্রটা আর কি, সাধারণ পদ নির্ণয়। আর দ্বিতীয় পদটা কি হবে, 2x কিউব, পাওয়ারে কি আসবে
আর এখন দেখো তোমাদের একটা বিষয় বুঝতে হবে, এখানে আমাদের মেইনলি কাজ কিন্তু কোনটাকে নিয়ে, এক্স এর পাওয়ার নিয়ে, তাই না? বাদ বাকি সবগুলা কিন্তু কি ধ্রুবপদ, আমরা সেটাকে এক জায়গায় রাখবো আর আমাদের এক্স এর পাওয়ারটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। তো আমাদের এটা এমনই থাক, এটাই এমন থাক। এখন দেখো 2 এর পাওয়ার কিন্তু 10 - r। আমি একটু ভেঙে দেখাচ্ছি আর কি, যারা এই জিনিসটা আগে করোনি, হয়তো করছো সবাই। আর এটার পাওয়ার কি হবে? 10 - r। দুইটা একটু, এটা দুইটা গুণ আকারে রয়েছে, আমরা একটু আলাদা করে দিলাম আর কি, আকারের কিছু। এখন দেখো এখানে কিন্তু -1 আসছে, এই যে এটা -1 কিন্তু আগে একটা সহগ, এটা -1 এর পাওয়ার কি আসছে আর, এটা লিখে দিই। তারপরে দেখো 2 টাকে আমরা উপরে নিয়ে যাব, 2 - 1, তাহলে কি এখানে পাওয়ার 1 আর সরি, আবার এখানে কি এক্স এর পাওয়ার কি আসছে -3, এইটার পাওয়ারও কিন্তু আর, এই যে এটা আলাদা আলাদা ভাবে সবগুলো লিখলাম। তো এখন দেখো আমরা কি করব, এক্স টাকে আলাদা করব। তো আমার এক্স এইটা আর এটা, আর এইগুলো কি হবে, এইগুলোকে এক জায়গায় করবো। তাহলে আমাদের কি হলো, এই গেল 2 to the power 10 - r, তারপরে কি আসছে, এই দেখো এখানে তুমি যদি এখানে আর এই দেখো এখানে আরেকটা 2 আছে কিন্তু, তাহলে এখানে আমরা 2টা আবার আনি, যে হচ্ছে কত -r 2, আবার এখানে -1 to the power r আছে, আর এবার এই দেখো 2টাকে আমরা এক জায়গায় করব। এখানে কি আছে, এক্স এর এখানে 2 কি হয়ে যাবে, 10 এর সাথে গুণ হয়ে যাবে আর আর এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আসছে কত, 20 - 2r। আর এখানে গুণ আকারে রয়েছে, এর পাওয়ার কত, -3r। তার মানে এখানে -3r বলে এক্স্যাক্টলি চলে আসছে। তো আমরা যদি এখানে আলটিমেটলি ভালোভাবে একসাথে লিখে দিই, তাহলে কিন্তু আমরা এখানে এইটা পাচ্ছি। আর এই দুইটার ক্ষেত্রে কি হবে, 2 to the power 10 - 2r, এইটা আসছে। তাহলে আমরা এখন কি করব, আমাদের কিন্তু এখানে যে বোঝা গেল যে আমার এক্স এর পাওয়ার তাহলে আমার 0 হবে, তাহলে আমাদের শর্ত মতে কি হবে, এইটা -5r ইকুয়াল টু কত, 0। এটা শর্ত। তাহলে আমাদের আর এর মানটা এক্স্যাক্টলি কত আসছে, আর এর মান কিন্তু এখানে আসছে আমার 4, ঠিক না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। আচ্ছা, পরবর্তী স্লাইড। হ্যাঁ বলো। -840 হবে মনে হয় আনসার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স কি, আচ্ছা যাই হোক। দেখো এখানে আমরা আর সমান কত পাইলাম, আর সমান হচ্ছে 4, ঠিক না? তো আর সমান যেহেতু 4 পেলাম, তাহলে আমরা এখন পদটা কিন্তু আমরা বের করতে পারবো, এক্স বর্জিত পদটা সমান কি হবে, তাহলে আর ইকুয়াল টু 4, এখানে আর ইকুয়াল টু 4, তার মানে এখানে 4 + 1, ঠিক না? এটা হচ্ছে এক্স বর্জিত পদ হবে। তাহলে আমরা ওই আগের পেজে যা যা লিখছি, এই যে এইখানে আমরা জাস্ট কি করব, এইখানে আমরা জাস্ট আর এর মানটা কত, এই যে প্রথম লাইনে তোমরা বসে দিতে পারো, ঠিক না? তো আমরা এখানে কি করব, 10, এখানে আমরা আর এর মান 4, এটা বসালাম। 2 to the power কত, 10 - 2r ছিল, তার মানে 2 × 4। আর এখানে যেহেতু এক্স বর্জিত পদ, তার মানে এক্স এর পাওয়ার 0, এটা লিখছি না। -1 to the power 4, ওটা শুধু -840 হবে না, শুধু 840 হবে। মাইনাস না, 1 এর পাওয়ার 4 রয়েছে না, মাইনাসটা আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এটা? পরবর্তী ম্যাথে যাচ্ছি আমি। তো পরবর্তী ম্যাথটা হচ্ছে মাইনাস হতো। মাইনাস, কেন এখানে মাইনাস তো হবে না। এই দেখো এক্স এর পাওয়ার হচ্ছে কি আছে এখানে, -1 এর পাওয়ার হচ্ছে 4 না, মানে -1 এর পাওয়ার এখানে আর রয়েছে, আর 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 ইকুয়াল টু কত, 4, তাহলে 4, -1 হ্যাঁ প্লাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একই ম্যাথ, এখানে আগেরটা বলা হয়েছিল কত, যে এই বিস্তৃতিতে এক্স এর পাওয়ার হচ্ছে কত হবে, এক্সটা হবে পদটা হবে এক্স বর্জিত,
আর এখানে বলা হচ্ছে ওই পদটা মানে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত হবে, একই বিষয়ে, জাস্ট ওখানে এক্স এর পাওয়ার আমরা ধরেছি 0, আর এখানে আমাদের এক্স এর পাওয়ারটা বলেই দেওয়া রয়েছে 10 হবে। সুতরাং আমরা একই প্রসেস ফলো করবো এখন। ধরি হচ্ছে পদটা আমরা ধরলাম হচ্ছে r+1, ঠিক আছে। তো আমরা একইভাবে পদ হচ্ছে ধরে নিলাম, এখন আমার 11 রয়েছে, 11r, একই বিষয়। আবার হচ্ছে 11 - r, n - r, ওই সাধারণ পদ নির্ণয়ের সূত্র, আমি আবার বলছি সাধারণ পদ নির্ণয়ের সূত্রটাই কিন্তু আমি আবার লিখছি এখানে, x r, ঠিক আছে। তো এখানে আমরা একইভাবে লিখলাম যে এটা আলাদা করে দিলাম। আর তো এখানে টুটা দেখো, টুটাকে ফুলফিল আমরা আলাদা করবো, তো যদি আলাদা করি আর কি, 2 এর পাওয়ার 11 - r আসছে। আর এখানে দেখো -3 এর পাওয়ার কিন্তু এখানে কিন্তু -3 হলো, তো -3 এর পাওয়ার কত, আর এটা এক জায়গায় করলাম। আর এখন আমাদের বাদ বাকি যে অংশটা আছে সেটা কি এক্স এর পাওয়ার রিলেটেড। তো আমাদের এক্স এর পাওয়ারটা এখানে কত আসছে, 22 গুণ করলাম, এটা এই যে 2 দিয়ে এটা গুণ করলাম, 22 - 2r, আর এখানে কত এক্স এর পাওয়ার কত, -1, -1 ইন্টু আর, r, মানে এখানে -r আসছে। তো যখন ফুললি করব তখন 22 - 3r এটা আসছে। তো এখন আবার শর্ত মতে কি বলছে যে আমার 22, আচ্ছা এক্সটা এখানে লিখে দিই বুঝতে সুবিধা হবে। এক্স টু দি পাওয়ার 22 - 3r ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10, ঠিক আছে। তাহলে আমার এক্স পাওয়ার যেহেতু বেসমেন্ট দুইটারই সেম, দুইটারই বেস সেম, তাহলে আমরা কি করতে পারি, দুইটার বেস আউট করে দিতে পারি। তার মানে এখানে 22 - 3r ইজ ইকুয়াল টু কত, 10। তার মানে এখানে আমার আবার আর এর মান দেখো আবার কত আসছে, আর এর মান কিন্তু আবার আসছে হচ্ছে আর ইকুয়াল টু 4, 4 আসছে, তাই না? 22, হ্যাঁ 4, ঠিক আছে। তো এখানে আমার এক্স আর এর মান আবার কিন্তু 4 আসছে, এটা। এখন আমার বলছে যে আর এর মান যেহেতু 4, তাহলে আমার এখানে সহগটা নির্ণয় করতে হবে। আমরা আবার একটা স্লাইড এড করি এখানে। তো আমাদের ওই পদটা কত, টি r+1, 4+1, 11 হচ্ছে 4, বাদ বাকিগুলো আমরা বসাই দেবো। কত ছিল, 2 টু দি পাওয়ার 11 - 4 ইন্টু -3 টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 22 - 3 ইন্টু 4। আলটিমেটলি আমাদের কত আসছে এখানে দেখো যে কত, মেলা বড় মান এখানে, 330 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু -3 পাওয়ার কিন্তু -3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 কিন্তু এক্সাক্ট সেম, ইন্টু এখানে কত x টু দি পাওয়ার 10। তো এখানে আমাদের প্রশ্নে কি চাইছে দেখো, প্রশ্নে বলেছে যে এক্স টু দি পাওয়ার 10 এর সহগটা লেখো, তাহলে আমাদের এখানে কি দরকার, জাস্ট সহগের মান। আর এখানে সহগটা কিন্তু বেশ বড় একটা সহগ, এটা কিন্তু আমাদের ফুল সহগ কিন্তু এইটা, ঠিক না। তাহলে আমাদের হচ্ছে সহগ অ্যান্সারটা, এক্সাক্ট অ্যান্সারটা এখানে কি, অতএব এক্স টু দি পাওয়ার 10 এর সহগ 330 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, পরবর্তী ম্যাথ, আচ্ছা এই দুইটা ম্যাথ ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। পরবর্তী ম্যাথ, আচ্ছা পরবর্তী ম্যাথে আমাদের কি বলছে যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো।
তাহলে আমাদের এটা থেকে x⁴ এর সহগটা আমাদের আগে বের করতে হবে, যে এটাকে আগে প্রপারলি বিস্তৃতির একটা ফরম্যাটে আমাদের আনতে হবে। তো আমরা কি করতে পারি, যে এটাকে আমরা প্রথমে ভাঙি। ধর একটু হোল্ড করো, নেটওয়ার্কটা ডিস্টার্ব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ রেসপন্স দাও, নেটওয়ার্ক বেঁধে গেছিল মাঝখানে। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে তাহলে আমার কি আসছে, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু সূত্র আসছে। তো আমরা এখানে ডিরেক্ট সূত্রটা লিখে দিই। এটা আমাদের কি হচ্ছে, যে এটা যদি আমরা করি টু দি পাওয়ার 7 আসছে। তো আমাদের বেসিক্যালি এইটাকে হচ্ছে বিস্তৃতি আকারে প্রকাশ করলে এটা হচ্ছে আমাদের এক্স এর সবটা পাওয়ার ক্ষেত্রে যে সুবিধাটা করবে সেটা এটা। তো আমরা কি করব, ফার্স্টে এটা লিখে দিই এই পাশে, আমরা এই পাশে এটাকে বিস্তৃতি করব। তো আমাদের পাওয়ার 7 রয়েছে 0। তাহলে আমাদের কি ফার্স্টে হচ্ছে আসছে x⁻x², এটার পাওয়ার 0 আসবে। একইভাবে আমরা করতে থাকবো। আমরা বেশি দূর যাব না, কারণ কি আমাদের দেখো একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আমরা এখানে স্কোয়ার রয়েছে। আমাদের যেহেতু এখানে স্কোয়ার আছে, সুতরাং আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের এই স্কোয়ারটাকে এই এখানে পাওয়ার যদি আমাদের 7 পাইতে হয়, তাহলে আমাদের এখানে, আচ্ছা আমার নেট এখানে না, নেট ল্যাগ দিচ্ছে একটু, ওই কারণে। আচ্ছা দেখো, তো আমাদের এখানে স্কোয়ার এটা আসছে, এটার পাওয়ার 1 হলো, গেল। তো এখানে 7 2 -x, এখানে হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার। তো এখানে পাওয়ার কিন্তু অলরেডি, এখানে যদি আমরা এক্সট্রা দিয়ে এটাকে গুণ করি, আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে পাওয়ার কিন্তু অলরেডি আমরা 5 পেয়ে গেছি। তাহলে আমরা আর একটা পদ, জাস্ট একটা পদ এখানে অ্যাড করবো, যে এখানে আমাদের কত আসছে। এখানে দেখো পাওয়ার কিন্তু 6, আর একমাত্র আমরা যদি এক্স দিয়ে এই পাওয়ার পদটাকে গুণ করি, এক্স্যাক্টলি এটা ছাড়া কিন্তু আমরা কখনোই টু দি পাওয়ার 7 কিন্তু আমরা এটার পাওয়ার পাবো না। ঠিক না? বুঝতে পারছো বিষয়টা, যে আমরা জাস্ট এটা যখন এক্স দিয়ে আর কোন পদ দিয়ে দেখো, আর কোনটাকেই গুণ করলে আমরা পাওয়ারটা অ্যাটলিস্ট বেশি পাবো, নয়তো কম পাবো। কিন্তু আমরা কিন্তু এক্সটা দিয়ে যদি এই পদটাকে গুণ না করি, তাহলে কিন্তু আমরা পাওয়ারটা 7 পাবো না। তো আমরা এটা ভালোভাবে লিখি। x² প্লাস প্লাস 21 x⁴ -35 x⁴ প্লাস ডট ডট ডট। আমাদের আর বেশি দরকার নেই। এখন এ দেখো, আমরা এইটা দিয়ে যেটাকে গুণ করি, আমাদের কিন্তু কোনো লাভ নাই। যে আমরা 1 দিয়ে যেটাকে গুণ করি, এখানে কিন্তু পাওয়ারের কিন্তু আর পরিবর্তন হবে না। এখানে গুণ করলে যা পাওয়ার তাই থাকবে, কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ করতে পারবে এটা। তো আমরা জাস্ট কিন্তু এটাকে যদি এই একমাত্র এটা দিয়ে গুণ করি, তাছাড়া কিন্তু আমরা পাওয়ার কখনোই 7 পাবো না। আমরা হচ্ছে যে এই মূল পরিধির যে হচ্ছে পাওয়ারটা পাবো, সেটার পাওয়ার এটা দিয়ে গুণ করা ছাড়া কিন্তু কখনোই আমরা পাওয়ারটা 7 পাবো না। সো এই কারণে যে আমরা এটা দিয়ে এক্স্যাক্টলি এটাকে গুণ করে দেবো একবার, -x ইন্টু -35 x⁴ তাহলে আমাদের এখানে কত আসছে, যে 35 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 35 x⁴ ঠিক না? তো আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিছিল যে x⁴ এর সহগটা এক্স্যাক্টলি কোনটা। তো আমরা এখান থেকে তো পেয়ে যাচ্ছি x⁴ এর সহগ।
ক্লিয়ার হয়েছে এটা? যে আরেকবার বলি, প্রথম থেকে নেট বেঁধে গেছিল তো ওই কারণে দুইবার ল্যাগ হয়েছে এখানে। তো এখানে আমরা কি বলছিলাম যে প্রথমে হচ্ছে এটাকে আমরা একটা জেনারেল ফরম্যাটে নিয়ে আসলাম। জেনারেল ফরম্যাটে নিয়ে আসার পরে আমরা এক্স্যাক্টলি যেই পর্যন্ত, আমাদের তো বলেনি ফুলটাকে বিস্তৃতি করো, আমাদের যেই পর্যন্ত আসলে বিস্তৃতি করার দরকার সেই পর্যন্ত নিয়ে আসা, নয়তো ওখানে এই জায়গার এই অংশটা আমরা ওই জেনারেল হচ্ছে যে সাধারণ পদ নির্ণয় সূত্র ওইটা দিয়েও করতে পারতাম, কিন্তু দরকার নেই ঝামেলা। তো আমরা এটাকে কি করলাম যে আমরা হচ্ছে এইটা হচ্ছে বিস্তৃতি করে এটাকে আমরা বুঝতে পারলাম যে এক্স দিয়ে যদি এই পদটাকে গুণ করি, শুধুমাত্র এই পদেরই পাওয়ার হচ্ছে 7 হবে, আদারওয়াইজ কোনো পদের জন্য এটার পাওয়ার 7 হবে না। তো এই কারণে মেনলি হচ্ছে আমরা গুণ করে একবারে এটা লিখে দিলাম, আর বেশি লেখালেখির মধ্যে গেলাম না। হুম। তো এখানে আমাদের কি বলছে যে এত এর বিস্তৃতির 21তম পদ ও 22তম পদ সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা ইজি অঙ্ক, আগে আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি লাগবে, সাধারণ পদ নির্ণয় সূত্র। তাহলে আমাদের 21তম পদটা কত হবে, T21 ইকুয়াল টু T20 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, এখানে দেখো যে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের 44 C20 আচ্ছা লিখে দিই, 44 - 20 এক্স টু দি পাওয়ার কত, 20। আবার 22তম পদ T21 প্লাস 1 ইকুয়াল টু 44 কম্বিনেশন 21, 1 টু দি পাওয়ার 44 - 21 এক্স টু দি পাওয়ার 21। এখন বলছে আমাদের এই দুইটা পদ পরস্পর সমান হলে, শর্ত কি বলছে যে আমাদের এই দুইটা পদ সমান হবে। তো আমরা যখন এটাকে ক্যালকুলেট করবো আর কি, তো আমাদের এক্স এর মান একটাই পাবো, সেটা হচ্ছে 7/8। ঠিক আছে, ইজি তো এটা বোঝা যে আমাদের, দেখবা বেশিরভাগ ম্যাথ গুলো যখন এমসিকিউ এর ক্ষেত্রে আসে, এটা বলে রাখা ভালো যে এমসিকিউ এর ক্ষেত্রে আসে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে এই সাধারণ পদ রিলেটেড অঙ্কগুলোই বেশি আসবে আর কি। কারণ এগুলো অনেক সময় কি করে স্টুডেন্টরা, যে এটা অনেকে আমরা জানি অনেকে অ্যাডভান্স, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা হঠাৎ করে আসলে তারা বিস্তৃতি করার একটা ফন্দি মাথায় চলে আসে, কারণ যেহেতু অধ্যায়টাই তো দ্বিপদী বিস্তৃতি, তাহলে এই সাধারণ পদ নির্ণয় সূত্র টুকরে অনেকে জানতে চায় না, বা এই পাওয়ার যখন অনেক দেখবে যে পাওয়ার যখন 44 চলে আসবে, এটা কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবে, তো এই কনফিউশন গুলোর মধ্যে যাওয়া যাবে না। তো একটা হচ্ছে সুন্দর ম্যাথ এখানে, যে বসে এন বিলংস টু এন, মানে এখানে এটা সাধারণ স্বাভাবিক সংখ্যা হলে বলছে এটার বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। এই যে সে মধ্যপদ রিলেটেড ওটা, ওখানে আবার যাই আমরা। হুম, এই যে মধ্যপদ নির্ণয় সূত্র কি ছিল, একইভাবে যে সাধারণ পদের থেকে আসছে যে এন সি n/2 এক্স টু দি পাওয়ার n - n/2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার n/2। সো আমরা একইভাবে দেখবো যে এটা আর ওই নিচের পদেরটা দুইটা একটা কম্বিনেশন, এখন দেখবো যে এখানে আসলে কি আসছে। এখন দেখো এটাকে আমরা একটু গুছিয়ে নিতে হবে, এটা আমাদের এখানে একটু ওলট পালট হয়ে আছে, এটা আমরা একটু গুছিয়ে নেবো। প্লাস 1/, তাহলে এটা আমরা একটু দেখো, আমাদের বড় দ্বিপদী বিস্তৃতি বলেছে, আমাদের কিন্তু এখানে পদ কিন্তু তিনটা রয়েছে, আমাদের কিন্তু পদ কিন্তু অবশ্যই দুইটা আনতে হবে, তাই না? তাহলে দ্বিপদী বিস্তৃতি আমাদের আগে বানাই নিতে হবে। তো এখানে কি আমরা কি করব, x² + 2 × x × 1/x। দেখো এটা কিন্তু a+b² একটা সূত্র আসছে, কিন্তু তোমাদের এরকম অঙ্ক করে তো তোমরা অভ্যস্ত, বুঝতেই পারছো দেখি। তাহলে এখানে কি হচ্ছে 2n। এবার বিষয়টা বোঝো, তোমাদের কি কখনো মনে হয় যে 2n অংশটা
2n কি কখনো বেজোড় সংখ্যা হওয়া সম্ভব? তোমরা n এর মান এখানে 1 2 3 4 যাই বসাও, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 4 4, সরি 2 ইন্টু 4 8, এইভাবে তুমি বসো, এটা কখনোই কিন্তু বেজোড় সংখ্যা হবে না, এটা অলওয়েজ জোড় সংখ্যা থাকবে। তো আমরা বলতে পারি যে পাওয়ারটা অলওয়েজ জোড় থাকবে এখানে। তো আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের সূত্রটা কি দেখলাম ওইখানে, যে মধ্যপদ যখন নির্ণয় করব, তাহলে আমাদের কি আসবে, এন সি, মানে হচ্ছে এন, এখানে এন সমান কত, 2n রয়েছে, এন সি এন বাই 2, তার মানে এখানে এন বাই 2 কত, 2n রে ভাগ দিলে হয় এন, ঠিক না? তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই 2, তার মানে হচ্ছে এখানে 2n মাইনাস এন, ঠিক আছে? আর এখানে কি আসবে, পাওয়ারটা এখানে আসবে পরের পাওয়ারটা অর্থাৎ এন। সো এখানে আলটিমেটলি তোমার কি আসছে দেখো, যে 2n n x টু দি পাওয়ার n ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার n। তো এটা কিন্তু আগে থেকে বাজে যাচ্ছে, এখন এই অংশটাকে আমরা একটু গুছায় লিখবো। তো আমরা একইভাবে, যে সূত্রটা কি ছিল আমাদের, এন আর এটা সূত্র কি ছিল, এন আর, একইভাবে আমরা এখানেও এই একই বিষয়টা অ্যাপ্লাই করব। তাহলে এখানে 2n, এটা ফ্যাক্টোরিয়াল, আর এখানে আর কত, আর ইকুয়াল টু এন রয়েছে, তার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আবার এখানে কি আসছে, যে এন মাইনাস আর, তার মানে কি 2n মাইনাস এন, এটার ফ্যাক্টোরিয়াল আছে। তো আলটিমেটলি কি হবে, যে 2n ফ্যাক্টোরিয়াল ভাগ, এখানে দেখো n হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা n হোল স্কয়ার আসছে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? এটা থিওরিটিক্যাল ম্যাথ যাকে বলে, যে এটা দেখ এমসিকিউতে দেওয়ার মতো একটা সুন্দর ম্যাথ, এমসিকিউতে দেবে না হয়তো, এত কঠিন তো যাবে না, কিন্তু তারপরে যে এই ম্যাথ টাইপের গুলো, যে তোমাদের কিন্তু যখন আমরা একটা ম্যাথ করি, আমাদের এখানে পাওয়ারে যখন 1 2 3 4 থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইজিলি বের করতে পারি, কিন্তু যদি প্রশ্ন ঘুরানোর কোনো একটা প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু এখানে অবশ্যই এখানে 2 3 4 5 এর জায়গায় এখানে এন দিয়ে দিলে কিন্তু ক্যালকুলেটারে করা একটু টাফ হয়ে যায়। তো এই হচ্ছে আজকের আমাদের শেষ ম্যাথ। তো শেষ ম্যাথের দিকে আমরা যাই। তো এখানে আমাদের বলা হচ্ছে যে এত এর বিস্তৃতির কে কিউ এর সহ 560 হলে এক্স এর মান কত? তো আমরা এটাকে আগে বিস্তৃত করি, কে প্লাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7, মানে এক্স কিউ পর্যন্ত আমাদের যেতে পারলেই হচ্ছে। তো আমাদের কি ফার্স্ট হচ্ছে, আমরা কি প্রথম পদের সর্বোচ্চ সহগ একবারে লিখলাম, তারপরে 7 1 কে টু দি পাওয়ার 6 এক্স বাই 3 টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে কি আসছে, সূত্রগুলো আকারে পরপর লিখছে আর কি, তাই আচ্ছা আমরা যাবো, কারণ আমাদের এক্স কিউব আমরা, সরি কে কিউবটা আমরা পেয়ে গেছি এখানে। তো আমাদের হচ্ছে এটা সহ, তার মানে আমাদের কে কিউবের এই অংশটা, এটা যে হচ্ছে সহগ আর কি। তো আমরা এটা যখন অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমরা অলওয়েজ আগে থেকে বুঝতে পারছি যে এটা সমান 560 হবে। তো আমাদের কি হচ্ছে, শর্ত মতে কি 4 7 4 4 4
ইকুয়াল টু 560। তো আমরা এখান থেকে দেখো এটাকে ক্যালকুলেট করলে অবশ্যই এখানে কি থাকবে, যদি 7 কম্বিনেশন 4 1/3 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 560। তো এখানে আলটিমেটলি যখন আমরা অ্যান্সারটা করব, তো আমাদের এখানে অ্যান্সারটা আসবে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ক্যালকুলেট করে দেওয়া তো প্রয়োজন নেই, তুমি বুঝতেই পারছো কিভাবে ক্যালকুলেট করতে হবে। তো আজকে আমরা হচ্ছে এরপরে যেটা ছিল যে ওই যে গতদিন কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে ম্যাথটা, সেটা একটু সমাধান। এটা আবার বলি যে আমি গতদিন টাইপ মিস্টেক করছিলাম, আর আমি তো আগে থেকে আমার মাথার মধ্যে তো আমি সেট করে রেখে দিছি যে আমি কিভাবে ওই ম্যাথটা আমার সলভ এক জায়গায় রয়েছে। তো আমি ওই ম্যাথটা সেই সলভ অনুযায়ী করছি, কিন্তু আমার টাইপিং এ উল্টো হয়েছিল। ওই কারণে ম্যাথে একটা কনফিউশন লেগে গেছিল গতদিন। আর ওই অনলাইনে ক্লাস ফার্স্ট থেকেই তো হচ্ছে গতদিন জুমে একটু ঝামেলা হয়েছিল, ওই কারণেও ওই জন্য আমি আবার সরি বলছি। তো এটা ছিল হচ্ছে গতদিনের ওই ম্যাথটা আরেকবার দেখাই দেওয়া হয়েছে, যারা প্রথমে এটা প্রথমে দেখাই দেওয়া হয়েছে, যারা পরে আসছে ক্লাসে তারা একবার দেখে নিও প্রথমেই দেওয়া আছে ম্যাথটা। তোমরা প্রথম থেকে একবার সামারি করে দিই। তো আমরা আজকে দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে প্রথমে এই পদ, দ্বিপদী রাশি, মানে এখানে দুইটা পদ, দ্বিপদী দুইটা পদ কিভাবে আলোচনা করা হয়েছে, তারপর দ্বিপদী রাশি আর দ্বিপদী বিস্তৃতির একটা পার্থক্য সেটা একটু বলছি। তারপর হচ্ছে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র সংক্রান্ত দুই তিনটা হচ্ছে ফরম্যাট দেখাচ্ছি, তারপর কম্বিনেশন নিয়ে একটু আলোচনা করছি। তারপর হচ্ছে আহ, দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা, তারপর হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের এই ফর্মুলা, তারপর হচ্ছে মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা বা হচ্ছে এই বিজোড় জোড় সংখ্যা, পাওয়ার জোড় সংখ্যা বা পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে পাওয়ারটার কি পরিবর্তন হবে, আর হচ্ছে মধ্যপদের সহগের যে পরিবর্তন হবে সেগুলা। তারপর হচ্ছে প্যাসকেলের সূত্র ব্যবহার করে এই ম্যাথ গুলো, একটা এইচডব্লিউ রয়েছে, এটা তোমরা নিজেরা করে নিও, ইজি এটা। তারপর হচ্ছে এই একটা ম্যাথ প্যাসকেলের সূত্র দিয়ে তিনটা ম্যাথ মোটামুটি করানো হয়েছে। তারপর থেকে এই যে দ্বিপদীর সূত্র ব্যবহার করে, তারপরে মেইনলি আমরা আজকে ম্যাথ তো এগুলো বড় বড় ম্যাথ দেখালাম। আসলে কি দেখো, আচ্ছা ক্লাস আগে কয়জন আছে একটু দেখি, 3জন আছি আমরা। আমরা সেটা নিয়েই বলি যে তারা আছো তাদেরকে একটু বলি যে আমরা যে ম্যাথ গুলো আমরা এখন করি সেগুলো হচ্ছে আসলে কিন্তু যে আমাদের বেসিক আইডিয়াটা একটু ডেভেলপ করার জন্য। হয়তো এখানে কঠিন কিছু ম্যাথ আছে, সহজ কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে কম্বিনেশন আকারে রাখা। তো এখানে সুবিধাটা কি হয় যে আমরা যে অলওয়েজ কঠিন ম্যাথ দিয়ে তোমাদের হচ্ছে টাস্কি লাগাই দিই এরকম কোনো আইডিয়া থাকে না মাথার মধ্যে। জাস্ট প্ল্যানিংটা থাকে কি যে এই ম্যাথ গুলো দেখে যাতে তোমরা ম্যাথের একটা কিছু ফরম্যাট থাকে যে আমরা এই ম্যাথ দেখে যেন আরো দুই তিনটা ম্যাথ ইজিলি বুঝতে পারি, ওই কারণে দেয়া। আর এটা তো সত্যি কথা যে আমরা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু নতুন, যে আমি সবে মাত্র হচ্ছে কুয়েটে বা হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে পড়লাম না, যাই হোক, এখন আমরা তো সবে মাত্র এখানে অ্যাডমিশন, এইটাই আমাদের প্রথম প্ল্যাটফর্ম। এখানে কিন্তু সবাই কিন্তু সেম আউটপুট দিতে পারবে না, এটা সত্যি কথা। এখন তার জন্য যে একজনকে, দেখো তুমি হয়তো একজনের কাছে শিখছো, এটা ফুল তো তোমাদের জন্য ফ্রি করা রয়েছে। এটা গতদিন আমি দেখলাম কি একজন হচ্ছে মৃন্ময় দাদা, মৃন্ময় দাদার হচ্ছে ক্লাস নিয়ে একটা কথা বলছে, বিষয়টা খুব খারাপ লাগছে যে চিন্ময় দাদা আর মৃন্ময় দাদা দুইজনই হচ্ছে লেজের পর্যায়ে লোক। এখন চিন্ময় দাদা কিন্তু অনেকদিন ধরেই বলো সবাইকে পড়ায়। মৃন্ময় দাদার এই চিন্ময় দাদার এই বিষয়ে জ্ঞান কিন্তু প্রচুর, কিন্তু আমরা তো নতুন, তার সাথে তো আমাদের তুলনা আসলে হয় না। মৃন্ময় দাদাও কিন্তু গত বছর থেকে মৃন্ময় দাদা অনেক অ্যাডভান্স আমাদের চাইতে, কিন্তু তার পড়ানো কি খুদ ধরলে হয়? আর তুমি সরাসরি যে তুমি একজন বিদ্রোহী হিসেবে এসে বললে যে আপনার ক্লাসে চাইতে চিন্ময় দাদার ক্লাস দেন, এগুলো তো ঠিক না। কারণ এখানে তোমাদের জন্য আলটিমেটলি সব করা হচ্ছে। এখন যদি তোমরা যদি খুশি না হয়ে যদি উল্টো এমন বলো, আসলে যে মৃন্ময় দাদা কিন্তু এই পিছনে অনেক, এই যতগুলো পোস্ট বানানো দেখবা সারাদিন পোস্ট দিতেই থাকে, তো তিনি তো কষ্ট করে এই বিষয়টা। সুতরাং কাউকে এমন ভাবে বলবা না, মানে তোমরা যে দুইজন দেখছো তাকে বলছি না, ভিডিওটা দেখবে পরে অনেকে, তাদের উদ্দেশ্যে বা অবশ্যই অন্যের কাছে ভালো থাকার চেষ্টা করবা। আলটিমেটলি কি, যে তুমি তখন দেখবা যে তুমি অন্যের কাছে ভালো থাকতে পারবা, তখন তারা অবশ্যই মন থেকে তোমার জন্য দোয়া করবে। তো সেইটাই আলটিমেটলি একটা অন্য লেভেলের একটা পাওয়ার হিসেবে কাজ করে, দেখবে নিজের একটা সেলফ মোটিভেশন হিসেবে এটা। তুমি যদি নিজের সেলফ মোটিভেট রাখতে চাও,
তখন দেখো সেটা একটা আলাদা পাওয়ার হিসেবে কাজ করবে। সো আজকে ক্লাস এই পর্যন্তই। ম্যাথ গুলো পরবর্তী ম্যাথ গুলো তো করাই দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর না বুঝতে পারলে দু একবার দেখে নিও। তো আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো তোমরা। পরবর্তী একটা ক্লাস রাখবো আমি নিজস্ব ওই ক্যালকুলেটর, গতদিন যে ক্যালকুলেটরের যে ম্যাথ গুলো করানো হয়েছে সেগুলো তো এখন ইউটিউবে আপলোড হয়নি। সেটা হয়তো ক্যালকুলেটরের কিছু সমস্যার কারণে বা ক্যালকুলেটরের স্ক্রিন শেয়ার ছিল না, আমার ওটা অন করতেও মনে ছিল না। তা আমার ফল ছিল আমি একটা নেক্সট একটা ক্যালকুলেটর ট্রিক্স ফুল বইয়ের ম্যাথ গুলা কিভাবে, যে বেশিরভাগ ম্যাথ গুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় তার উপর একটা ক্যালকুলেটর ট্রিক্স এর একটা ভিডিও আমি দেবো। এই নিয়ে কথা হয়েছে ভাইয়ের সাথে। তো পেয়ে যাবা খুব শীঘ্রই, বা হচ্ছে এই তোমাদের ওই এক্সাম ব্যাচের মধ্যে হয়তো দিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, দেখা হবে আবার। Bye.